বুধবার রাত্রি 9:30 মানেই সঙ্গে একজন স্পেশালিস্ট থাকবেন এবং তিনি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। এরকম একজন স্পেশালিস্ট তো আজও আছেন, কিন্তু স্পেশালিস্ট কাকে নিয়ে এসেছি তার আগে আমরা কারা আছি। স্টুডিওর এ প্রান্তে রয়েছে বিশ্বজিৎ এবং মনীষা, এবং ও প্রান্তে যিনি রয়েছেন তাকে আপনারা মাঝে মাঝে টেলিভিশনে দেখেছেন, কখনো খবরের কাগজে তার কলাম পড়েছেন, কখনো বা হয়তো এরকমই রেডিওর কোনো অনুষ্ঠানে তাকে শুনেছেন। তিনি ফিটনেস বিশেষজ্ঞ গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহর শুধু নয়, এই দেশের প্রথম সারির ফিটনেস বিশেষজ্ঞদের একজন আজ আমাদের সামনে রয়েছেন। তিনি অবশ্যই জিম ট্রেনার, এবং অবশ্যই আপনার ওবেসিটির সমস্যা, কিংবা আপনি হয়তো খুব রোগা, মোটা হতে চাইছেন এমন লোকের সংখ্যাও আছে, তাদের সমস্যা এবং ওভারঅল আপনার হেলথ কিভাবে ধরে রাখতে পারবেন জিম করে এবং ব্যায়াম করে। জিম করার নিয়ম কি, ওভার এক্সারসাইজ করে ফেলছেন কি, এমন নানাবিধ প্রশ্নের উত্তর দিতে আজ আমরা পেয়ে গিয়েছি এই বিশেষজ্ঞকে। স্টুডিওর এ প্রান্তে বিশ্বজিৎ এবং মনীষা যেমন রয়েছে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং দুটো ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইভ দেখছেন, তারা প্রশ্ন করবেন সরাসরি আমাদের সঙ্গে যিনি বিশেষজ্ঞ রয়েছেন তিনি উত্তর দেবেন। আর যারা আমাদের ফোন করবেন সরাসরি চলে আসবেন আমাদের কাছে 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। আমাদের দুটো ফেসবুক পেজ লাইভ রয়েছে, FM গোল্ড এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা। এই দুটো পেজ থেকে আপনারা লাইভ অনুষ্ঠান শুনতে পাবেন, লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। কারণ আজকের বিষয়টা আপনার জন্যে, ঠিক আপনার জন্যে গুরুত্বপূর্ণ। কারণ আপনি তো প্রতি মুহূর্তে এটাই ভাবতে থাকেন যে সত্যি জিমে যেতে হবে, সময় পাই না, তবু জিমে যাওয়া কি অনেকটা জরুরি, নাকি জিমে যাওয়ার থেকেও আমি যদি খাওয়াটা কন্ট্রোল করি তাহলে কি জিমে যাওয়ার দরকার আছে? আচ্ছা, জিমে গেলে কি শুধুমাত্র যাদের ওবেসিটি আছে তারাই রোগা, স্মার্ট, স্লিম, তন্নি হবে, নাকি যারা তন্নি আছে, স্লিম আছে, তাদেরও জিমে যাওয়া দরকার? হাজার প্রশ্ন এবং বলতে পারেন কোয়েশ্চেন ব্যাংক। আর এসবের উত্তরের জন্য আমরা নয়, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ অতিথি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার গুরুপ্রসাদ বাবু, আপনাকে যখন প্রথমে পেয়েছি তাহলে প্রথমেই যে প্রশ্নটা করে নেব, মানে আপনাকেই আজকে আমরা সারাদিন প্রচুর প্রশ্ন করব, এক টানা এখনো প্রায় 1.5 ঘন্টা আমাদের হাতে অনুষ্ঠান রয়েছে, যে প্রশ্ন প্রথমেই শুরু করব। জিম আমরা সকলেই টুকটাক জয়েন করতে চাই, কিন্তু আপনি বরাবরই বলেন যে জিমে যাওয়ার আগের কিছু সাবধানতা আছে। ইচ্ছে হলো জিমে চলে গেলাম, এইভাবে জিমে যাওয়া যায় না। তাহলে জিমে কিভাবে যাব, মানে জিমে যাওয়ার আগের প্রস্তুতি কি থাকবে? প্রথমে আমি সমস্ত শ্রোতাদের, দর্শকদের আমি স্বাগত জানাই, আর আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্যে, আপনাদের সামনে আসার জন্য আমি ধন্যবাদ আকাশবাণীকে। প্রথমেই বলবো যে জিম কনসেপ্ট যেটা আমরা বলি, সেটা কিন্তু 1995 সালের পর থেকে হয়েছে, তার আগে কিন্তু হয়নি। তার আগে আখড়া টাইপের ছিল, সেখানে অ্যাথলেটিক্স হতো, অন্যান্য জায়গায় দৌড়ঝাঁপ হতো, স্পোর্টস হতো, স্পোর্টস আর আখড়া। এই জিম কনসেপ্টটা 1995 পর থেকে এটা চালু হয়েছে, এবং 2000-এর পর থেকে রমরম করে হয়েছে, এবং 2010-এর পর থেকে যেন মুড়ি মুড়কির মতো গজিয়ে উঠেছে। এখানেই ভয়। কিরকম ভয়? তাদের ক্রেডিবিলিটি সম্বন্ধে। তারা কি ব্যবসা করতে এসছেন? অবশ্যই ব্যবসা করতে এসছেন, ব্যবসা তো বটেই, না জিনিসটা ভালোবেসে করছেন। দেখুন, ভালোবেসে করা আলাদা। যেমনি আমি বিশ্বশ্রী মনোহর রাইচ, তারপরে ভারতশ্রী কমল ভান্ডারী, আর সার্জ নিউব্রথ, মিস্টার ফ্রান্স, মিস্টার ইউনিভার্স, ওদের আন্ডারে আমি ট্রেন করেছি। ওরা কিন্তু জিমটাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। ভালোবাসার থেকে যেটা হয়, আর সন্ধেবেলা, আমি একটু স্পষ্ট কথা বলি, কিছু মনে করবেন না, এই টাকাটা জীবের দিয়ে গুণা যেটা, তাদের মধ্যে একটু তফাৎ আছে। ওই জন্য আমাকে প্রথমেই বললাম ক্রেডিবিলিটি জানবেন, যে মুড়ি মুড়কির মতো যে জিমগুলো হচ্ছে, তারা কতটুকুন জানেন, তাদের ইন্টারনাল ব্যবস্থাটা কি। বিকজ
এক্সারসাইজটা কিন্তু একটা সায়েন্সের মধ্যে পড়ে। এটাকে নিয়ে কিন্তু অনেক বিদেশে, আমি দেশে বিদেশে যেখানেই গেছি দেখি তারা কিন্তু সব সময় রিসার্চ করছেন এটা নিয়ে। তো সেখানেই আমার আপনাদের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ, একটা ইংলিশে কথা হচ্ছে লুক বিফোর ইউ লিপ। লাফানোর আগে চারদিকটা দেখে নিন যে আমি সঠিক জায়গায় যাচ্ছি কিনা, আমাকে সঠিক গাইডেন্স দেওয়া হবে কিনা, ওয়েদার দ্য ট্রেনার্স আর মানে তারা কিন্তু ওয়েল ইকুইপড মেন্টালি কিনা, তাদের পড়াশোনা আছে কিনা, তাদের সায়েন্স সম্বন্ধে, অ্যানাটমি ফিজিওলজি সম্বন্ধে জ্ঞান আছে কিনা। দিস ভেরি ইম্পর্টেন্ট। তা হাউ ডু ইউ নো? প্রশ্ন হতে পারে কিভাবে আমরা জানবো? দেখুন, আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অভিমত, কে করছেন জিমটা, কার দ্বারা স্থাপিত, কে এর পেছনে আছেন, তিনি কি ব্যায়াম ট্যাম করেছেন কোনদিন, নাকি জাস্ট বিজনেসের খাতিরে? আমি বলবো যদি ব্যায়াম ট্যাম করে থাকেন, তিনি একজন ফিটনেস ফ্রিক, যে বিশাল মিস্টার ইন্ডিয়া বলবো না, একটা ফিটনেস ফ্রিক, তাহলেও আপনি দেখবেন তিনি কিন্তু ব্যায়ামটা ভালোবাসেন। তো তার অ্যাপ্রোচ টু দ্য মেম্বার্স অটোমেটিক্যালি উইল বি ডিফারেন্ট। ঠিক বললাম তো? তো এটা দেখে নেবেন যে কে করছেন, নাকি শুধু বিজনেসের খাতিরে, টাকাটা বাড়ানোর খাতিরে করছেন, তাহলে কিন্তু গল্পটা আলাদা। সেটা আমি হয়তো বলবো না, আমার সঙ্গে পরে নিশ্চয়ই ইন্টারাকশন হবে, তখন আমি আপনাদের বলবো। এটা ঠিক বলা উচিত হবে না বললে। থ্যাংক ইউ। আমাদের যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করলাম, যে জিমে যাওয়ার আগে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, এবারে যে প্রশ্নটা সবার মধ্যে থাকে, কেন জিমে যাব? দেখুন, এ ব্যাপারে আমি বলবো, জিমে না গেলেও কিন্তু চেহারা হয়। জিমে যে যেতেই হবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। প্রথমে বলি, জিমে তো সবাই মিলে করেন, পাড়ার ছেলেরা বলে চল যাই, জিমে যাই, হ্যাঁ চল চল চল, সেই জন্য হতে পারে। আর আপনি যদি বেন্ট যে আমার চেহারা ঠিক করতে হবে, তাহলে সেটাও হতে পারে। ধরুন আপনি একটু ওবেস, আপনাকে তো হাঁটতে হবে, কারণ হাঁটা ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আপনাকে সাইক্লিং করতে হবে। এখানে আমি একটা তুলনা টানবো, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য শহরবাসী আর শহরতলিবাসী, আমি একটা কথাই বলবো, আপনারা দেখে নেবেন। আপনি তো গ্রামে যান, ছেলে মেয়ে সাইক্লিং করে মাইলের পর মাইল স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, ফিরে এসে ফুটবল পিটে আবার পুকুরে স্নান করছে, তিনটেই কিন্তু ফ্যান্টাস্টিক এক্সারসাইজ। তারপর তারা পড়তে বসছে। আর আমাদের কি হচ্ছে, আমরা ফিরে এসে আমরা কিন্তু মোবাইলের সামনে বসে পড়ছি। আজকে আমি একটা খুব সুন্দর মানে আমারই লাইন অফ থিঙ্কিং এ দেখলাম, ঘুম। আমি ঘুমোবো না, আমি রাত 3টে অবধি জাগবো, আমি 4টে অবধি জাগবো, কিন্তু আমি এক্সারসাইজ করব। আমার তো ক্ষয় পূরণ হচ্ছে কোত্থেকে? দেহের ক্ষয়, মনের ক্ষয়। আমি তো খিটখিটে হয়ে যাবে, আমার তো ক্ষয় পূরণ হচ্ছে না। এগুলোকে কিন্তু আগে আমাদের চিন্তা করতে হবে, লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তারপর যদি মনে করেন হ্যাঁ আমার জিমে যাওয়ার সময় আছে, অবশ্যই যাবেন। আর যদি না জিমে যাওয়ার সময় নেই, বাড়িতেও কিন্তু হয়, বিকজ চ্যারিটি বিগিনস এট হোম। আচ্ছা, জিমে যাওয়া ভালো নাকি হাঁটা ভালো রেগুলার? দেখুন, জিম একটা অন্য সেট অফ এক্সারসাইজ, আর হাঁটা একটা অন্য ধরনের এক্সারসাইজ। দুটো দুরকম ফেজ, কিন্তু ক্যালোরি বার্ন দুটোতেই হচ্ছে। ধরুন জিমে গিয়ে আমি যেটা ব্যক্তিগতভাবে মানে মনে করি, আমি কিন্তু একটু নেচার প্রেমিক। দৌড় ঝাঁপ, হাঁটা, হাত পা খুলে হাঁটা, ফ্রেশ এয়ার নেওয়ার থেকে সেটা ভালো না এসির মধ্যে বদ্ধ ঘরে আমি ফিক্স জায়গায় আমি হাঁটছি, দৌড়চ্ছি, সেটা ভালো? আমি ব্যক্তিগতভাবে মনে করি হাঁটা মধ্যে একটা ভ্যারাইটি আছে। জিমের যে ওই আপনার ওয়াকারের মধ্যে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। বি ফ্রি, বি মেন্টালি ফ্রি, হাসুন, গল্প করুন, গান করুন, হাঁটুন, বিকজ ইটস এ বডি অ্যান্ড মাইন্ড কন্ট্যাক্ট। আচ্ছা, ছোটরা কি জিমে যেতে পারে? অবশ্যই, বিদেশে 4 বছর বয়স থেকে যায়। জিম মানে কিন্তু আমি বলি উইথ অল ডিউ রেসপেক্ট, লোহা লক্কর তোলা নয়। জিম মানে কখনোই লোহা লক্কর তোলা নয়। 100টা এক্সারসাইজের একটা এক্সারসাইজ হচ্ছে লোহা লক্কর, আর বাকিগুলো আমরা জানিই না। আমরা বলি যে ও লোহা লক্কর তোলা। জিম মানে লোহা লক্কর একদমই নয়। দেয়ার সো মেনি এক্সারসাইজেস।
সাঁতার এক্সারসাইজ, জিমে গিয়ে স্ট্রেচিং এক্সারসাইজ, যোগা এক্সারসাইজ, এমন এমন খেলা আছে যাতে মারাত্মক ক্যালোরি বার্ন হয় এবং স্ট্রেচিং হয়, সেটাও কিন্তু এক্সারসাইজ, সেটাও কিন্তু জিমে গিয়ে সম্ভব। তো জিম মানে কিন্তু যে আমরা ওয়েট ট্রেনিং, ওয়েট লিফটিং, ইট মে বি ওয়ান অফ দ্য পার্টস বাট নট দ্য সোল পার্টস। বেশ, জিমে যাওয়ার বেসিক প্রয়োজনীয়তা আপনি বললেন, জিমে যাওয়ার আগে কি করব বললেন। এবার যে প্রশ্ন, এবার কি জিমে আমরা গিয়ে- প্রশ্ন করব নাকি শ্রোতা বন্ধুরা বেশ। অনেক সময় ধরে চেষ্টা করছেন আমাদের কাছে তাদের আসার প্রশ্ন জন্য? আগে শুনে নি। হ্যালো, নমস্কার। নমস্কার, অনিমেষ বাবু, বেহালা থেকে হুম। অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। বলুন। আচ্ছা, যারা ব্লাড সুগারের রোগী বা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি জিমে যাওয়া ভালো নাকি বাড়ির ছাদে হাঁটা ভালো? এটা যদি অনুগ্রহ করে একটু বলেন। হুম। ধরা যাক কোনো একজন পেশেন্ট সম্প্রতি তার সুগার টেস্টে পরে দেখা যাচ্ছে যে খাওয়ার আগে তার সুগার লেভেল 90 আর খাওয়ার পরে 145। এর ক্ষেত্রে কি জিমে যাওয়াটা ভালো হবে নাকি বাড়ির ছাদে হাঁটাটা ভালো হবে? নমস্কার। ধন্যবাদ। সঙ্গে থাকুন। প্রশ্নটা ওনার যে যাদের সুগার আছে তারা কি জিমে যাবে না হাঁটবে? বাড়ির ছাদে হাঁটবে, শুধু হাঁটবে না। আমি আপনাদের শ্রোতাদের আগেই বলেছি যে জিমে কিন্তু ওয়েট লিফটিংটা একটা পার্ট, আরও কিন্তু অনেক এক্সারসাইজ আছে। তো এখানে কিন্তু প্রথমে আমি যেটা বলবো, আপনার খাদ্যাভ্যাস। এখন কিন্তু চিনিটা বড় কথা নয়, এখন যেটা বড় কথা সেটা হচ্ছে আপনার খাদ্যে রাফেজটা আছে কিনা। ঝিঙে, পটল, শাক, এগুলো কেন, যে সুগারটা যাতে হঠাৎ করে খাওয়ার পরই যেন ব্লাডে না মেশে, ওগুলো আটকে দেয়। তো এখন কি চিনি খাবার থেকে বড় কথা ফাইবার। তো প্রথমে আপনাকে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, নাহলে জিম বলুন, হাঁটা বলুন, দৌড়ানো বলুন, কিচ্ছু উপকার হবে না, খুব পার্শিয়াল হবে। এবার শুনুন, যদি আপনি, অনেক সময় হয় কি, অনেক সময় ওনারা ডাক্তাররা মেটফরমিন দেন, আরও কিছু ওষুধ দেন যাতে করে মাসল লস হয়। তো সেক্ষেত্রে আপনার জিম করা দরকার। আপনি হাঁটুন, আপনি ধরুন সকালে 0.5 ঘন্টা হাঁটলেন আর তারপরে 0.5 ঘন্টা ব্যায়াম করলেন, বিভিন্ন টাইপের ব্যায়াম, স্ট্রেচিং এক্সারসাইজ হলো, একটু ওয়েটসের এক্সারসাইজ হলো, ফুল বডি ওয়েটসের এক্সারসাইজ হলো, যেগুলো সুগার কমাতে সাহায্য করে। অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লাইফস্টাইল। আপনারা জিমে যেতে পারেন। সঙ্গে বন্ধু আছেন 22488085 কে আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। মশারহাট থেকে বলছেন, বলুন। শঙ্কর বাগ। আমি শঙ্কর বলছি, হুগলি থেকে। হুম। হ্যাঁ স্যারকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমার যখন 14-15 বছর বয়স ছিল, সেই সময় মানুষজন, লোকজন তখন দেখে বলতো যে আমার স্বাস্থ্যটা ভালো ছিল, একটু মোটাসোটা ছিল। তারপর থেকে 15-16 বছর যখন পেরিয়ে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে মানে মাছের যে হাড়গুলো আছে, মানে হাড়গুলো মানে বোঝা যাচ্ছে, মানে দেখে থেকে দিন দিন থেকে রোগা হয়ে যাচ্ছে। কিন্তু লোকজন দেখছে, বলছে নাকি তোমার তো মানে হাতের শরীরে থেকে মানে অংশগুলো বোঝা যাচ্ছে, মানে তুমি এতই রোগা হয়ে যাচ্ছ। আগে তো মানে ভোরবেলার দিকে দৌড়াদৌড়ি করা হতো, তার কারণে হচ্ছে নাকি না খাওয়া দাওয়ার বসত খাওয়া দাওয়াটা ঠিক মতো মেনটেন হচ্ছে না, সেই কারণে হচ্ছে? একটু বললে ভালো হয়। নমস্কার। নমস্কার। দেখুন, এই ব্যাপারে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে ঠিক। হবে, কারণ আপনি, আপনার স্বাস্থ্য ভালো ছিল মানে একটু মোটায় ছিলেন, সেখান থেকে এত রোগা বিনা কারণ তো হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। হয় ধরুন আপনার কোনো ইনফেকশন হয়েছে, ভেতরে বুকে কোনো ইনফেকশন হয়েছে, কিংবা কৃমি প্রচণ্ড পরিমাণে হয়েছে। সেটা ডাক্তার না বললে কিন্তু আমরা কিন্তু বলবো না, বলা উচিত হবে না, আমরা জানিও না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা না করলে। আপনি বরঞ্চ ডাক্তার দেখান, উনি যেটা বলবেন, যেটা ডায়াগনোসিস করবেন, সেই অনুযায়ী তো প্রচুর ব্যায়াম আছে। ব্যায়ামের দ্বারা সর্বরোগ সারানো সম্ভব, সর্বরোগ। বন্ধু আছেন, সরাসরি যাব আবার বন্ধুর কাছে। অনেক প্রশ্ন নিয়ে তারা আসছেন পরপর। হ্যালো, হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, আমি স্নেহার কথা বলছি, হাওড়া ময়দান অঞ্চল। বলুন। আমি যেটা লক্ষ্য করি, আমার বাড়িতে আমার ভাগনা আর ভাই দুজনেই করে। কিন্তু লক্ষ্য যেটা, সেটা হচ্ছে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে মানে এতটাই রেস্ট্রিকশনে থাকে, এটা কি আসলে ক্ষতি হচ্ছে না? মানে ভাত খাওয়া একদম ছেড়ে দিয়েছে, খিদে থাকলেও একটা বেশি রুটি খাচ্ছে না, বা ফল টল খাওয়ার ক্ষেত্রেও আমি দেখেছি অনেক রকম ফলে অ্যালার্জি, দিনের কিছুই বা বাদ দিয়ে দিচ্ছে।
এটা কি একটা মেডিকেল একটা ডিপ্রেশন পরে আসতে পারে না? আসলে কি ক্ষতি হচ্ছে না, এটা কি জানালি? ধন্যবাদ। উনি বলছেন যে জিম করার সঙ্গে সঙ্গে খাওয়া একেবারে কমিয়ে দিয়েছেন, পরিমিত খাওয়া। এতে কি তার ক্ষতি হচ্ছে না? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার ভাগ্নে কি যারা ভাইপো বলছেন তারা খুব মানে ওবেস ছিলেন, মোটা ছিলেন, যেটা মনে হচ্ছে। হুম। কিন্তু এখন ডাক্তাররা বলেন সব রকম খাবার খাবে, পরিমিত পরিমাণে। কারণ আমাদের দরকার ব্যালেন্স ডায়েট। আমার যেমনি প্রোটিন দরকার, ভিটামিন দরকার, কার্বোহাইড্রেট দরকার, মিনারেলস দরকার। তো একটার কম হলে কিন্তু সেটা শরীরে আপনার রিফ্লেক্ট করবে। এটা কিন্তু উচিত নয়। আপনার আত্মীয় যেটা করছেন সেটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি। একটা ব্যাপার আপনার জানবেন, প্রিপারেশন ইজ গুড, প্রস্তুতিটা ঠিক আছে, খুব ভালো জিনিস, কিন্তু ওভার ওভার প্রস্তুতি কিন্তু ডিজাস্টারাস হয়ে যায়, ঠিক হচ্ছে না। বন্ধু আছেন, আবার সরাসরি যাব বন্ধুদের কাছে। হ্যালো। না, বন্ধু ছিলেন এই মুহূর্তে। আমরা যে কথাটা বলছিলাম যে আপনি এইমাত্র বললেন যে ছোটবেলা থেকেই জিমে যাওয়া যায়, জিম মানে শুধু ওই লোহা লক্কর তোলা নয়। একটা ভুল কনসেপ্ট আমাদের মধ্যে আছে যে আমরা আমাদের যাদের ওবেসিটি বেশি, যারা একটু বেশি মোটা, যাদের ওয়েট বেড়ে যাচ্ছে, তারা জিমে যাবে। কিন্তু যারা রোগা, স্লিম ফিগার, তাদেরও কি জিমে যাওয়া উচিত? অবশ্যই রোগারও যেমনি যাবেন, যারা ওবেস মোটা তারাও কিন্তু যাবেন। দুজনেরই ইকুয়ালি প্রয়োজন। আপনাকে চেহারা বাড়াতে হলে আপনার কিন্তু খালি খেলে কিন্তু হবে না, খালি খেলে কিছুই হবে না। হয়তো ধরুন আপনার খুব বেশি হতে পারে, যাকে আমরা বাংলা কথায় বলি নেয়াপাতি ভুঁড়ি অল্প, আর হাত পা কিন্তু সেই রোগাই থাকবে। আপনাকে ওভারঅল প্রত্যেকটি মাসলের জন্য কিছু খাটতে হবে, তবেই তো আপনার চেহারাটা ভালো হবে। তার সঙ্গে খিদে বাড়াতে হবে, ঠিকঠাক খেতে হবে। ঠিকঠাক খাওয়া মানে খুব দামি খাবারের কাছে যাচ্ছি না। আমি চাই প্রাকৃতিক খাবার। আমরা প্রকৃতির বিরুদ্ধে যত যাচ্ছি, প্রকৃতি কিন্তু পদে পদে আমাদের পানিশ করছে। ভেবে নিন, আমরা কিন্তু প্রকৃতি প্রেমী হয়ে, প্রকৃতি ঈশ্বর আমাদের প্রচুর অনেক অনেক খাবার দিয়েছে। আগেকার দিনে লোকে কি খেতেন, তাদের শরীর কি, না সুগার, না প্রেশার, না ট্রাইগ্লিসারাইড, কিচ্ছু নেই। আর এখন দেখুন 25 বছরের ছেলেকে আমি দেখেছি, হার্ট অপারেশন হয়েছে, স্টেন্ট বসেছে, 25 ইয়ার্স ওল্ড। তাহলে আচ্ছা, জিমে গেলে কি ভুঁড়ি কমতে পারে? অবশ্যই কমতে পারে, জিমে গেলে ভুঁড়ি কমতে পারে। কিন্তু দেখুন, ব্যায়ামের পদ্ধতিটা অন্যরকম হবে। যারা রোগা থেকে যারা ব্যায়াম করছেন তাদের যে পদ্ধতি, কিন্তু যারা ভুঁড়ি কমাতে চান কি ফ্যাট কমাতে চান, তাদের পদ্ধতিটা অবশ্যই একটু আলাদা হবে। কতদিন লাগতে পারে এই ভুঁড়ি কমার জন্য জিমে গেলে? দেখুন, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। মানে আপনার শারীরিক সক্ষমতাটা কীরকম, আপনার কোনো শরীরে কোনো প্রবলেম আছে কিনা, আপনি পার্টিকুলার যে ব্যায়ামগুলো আপনাদের প্রেসক্রাইব করবো আপনাকে, সেটা আপনি করতে পারছেন কিনা, এগুলো কিন্তু দেখার। হ্যাঁ, তো জেনারেলি যদি দেখুন, আমি সবসময় বলি ইট ইজ 70% ডায়েট, 70% আপনার কিন্তু ডায়েট, অ্যান্ড খালি 30% কিন্তু এক্সারসাইজ। আপনি মনে করবেন না এক্সারসাইজ করলে আপনার বডি ওয়েট কমবে, নো, একদম ভুল ধারণা। কি এক্সারসাইজ করলেই আপনার চেহারা ভালো হবে, ওটাও একদম ভুল ধারণা। সবসময় মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রেই 70% ডায়েট, 30% এক্সারসাইজ। যদি ঠিকঠাক মতো চলেন, এবং দেখুন অনেকে বিএমআই লেভেলটা অন্যরকম হেরফের হয়। কেউ হয়তো অল্প ব্যায়ামেই তাদের উপকার হয়, কারোর কারো হয়তো অনেক সময় লাগে। তো আমি ধরছি মিনিমাম যে সময়টা মিনিমাম। তবে হ্যাঁ, আপনি 3 মাসে কিন্তু 20 কেজি কমাতে চাইবেন না। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস। 3 মাস পর থেকে আপনি নিজেকে হালকা মনে করতে পারবেন। আর রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, রোম কিন্তু একদিনে তৈরি হয়নি। আর একটা কথা আছে না হিন্দিতে, বুন বুন পানি সে সমুদ্র বানতা হ্যায় না? সুন্দর বললেন আপনি। যে বিষয়টা নিয়ে এরপর আমাদের পরপর প্রশ্ন আসছে, সেটা আগে শুনে নি, তারপর আমরা আমাদের প্রশ্ন রাখবো। বন্ধু আছেন এই মুহূর্তে আমাদের লিসনার্স সঙ্গে। আছেন, কে Hello. আছেন? নমস্কার, নমস্কার। উত্তর কলকাতা মানিকতলা থেকে অমিত বন্ধু ঘোষ বলছি। বলুন। স্যারকে নমস্কার জানাচ্ছি। স্যার, নমস্কার, বলুন। আমি একটা টাইমে ডক্টর বিশ্বনাথ ঘোষ, প্রেম সুন্দর দাস, ওনার ইনস্টিটিউশনে আমি করতাম, যোগাসন করতাম। বাহ বাহ, ভেরি গুড, খুব ভালো এবার মনুষ্য ব্যক্তি। হালকা
হালকা মানে ওয়েটের কিছু তুলতাম আর কি, হালকা। হুম হুম তারপর ছেড়ে দিয়ে যোগাসন অনেক বছর করেছি। হুম এখন বর্তমানে যে জিমে আছে আমাদের এখানে, হুম আমি ধরুন মোটামুটি প্রায় 15 বছর যোগাসন আর এমনি হালকা যে পুশ আপ, হ্যাঁ, বুঝতে সেট আপ, পারি। এগুলো ফ্রি হ্যান্ড এগুলো করেছি। এক্সারসাইজেস, রাইট Spinning রাইট ট্রেনিং এগুলো করেছি। রাইট। তো হ্যালো, হ্যালো, আছেন? না হ্যালো, এই না, মুহূর্তে নেই। কেটে গেল আবারও নিশ্চয়ই প্রশ্নটা। তিনি চেষ্টা আবার এলে করবেন। আমি তাকে বলবো যে তিনি যদি আবার আসেন, কোনো কারণে তিনি প্রশ্নটা করছেন, আবার এসছেন বন্ধু, যাব বন্ধুর কাছে। হ্যালো, 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 হ্যাঁ বলুন বলুন। আমি আমি মেদিনীপুর থেকে বলছি, তমলুক। বলুন। হ্যাঁ, আমার হচ্ছে গ্রামে মানুষ হয়েছি তো, হুম, মানে আমি এখন বয়স আমার 68, হুম, এখন কলকাতায় থাকি। আমি ফুটবল খেলতাম, সাঁতার কাটতাম, হুম, সাইকেল চালাতাম, হুম, মানে খাবার দাবার সবকিছু খেতাম। হুম, আমার শরীর পরিপূর্ণ শরীর ছিল। হুম। কিন্তু সেই আমরা এই কলকাতায় এসে কাজ করতে এসে ভারী মাল তুলতে গিয়ে আমার চোখের পর্দা ফেটে যায়, চোখের পলম মানে খাটাখাটনি করতে পারছি না, বুঝলেন তো। হুম। কোনো রকম ঝাপসা দেখি। প্রশ্নটা বলুন আহ, আপনার। হ্যাঁ? আপনার প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে আমি এখন মানে কি করবো, আমি এখন মানে ব্যায়ামটা কি করবো, বা সকাল আমি বিকেলবেলা আমি পুরো 40 40 মিনিট 45 মিনিট হাঁটি, এই আমি ব্যায়াম করি, কারণ সকালবেলা রোদে বেরোতে পারি না। সঙ্গে থাকুন। উনি সকালবেলা বেরোতে পারেন না, ওনার চোখের অসুবিধা আছে, উনি হাঁটেন। আর কি কোনো ব্যায়াম করা উচিত? আমি আপনাকে প্রথমেই বলবো, পরামর্শ দেব যে একজন ভালো চোখের ডাক্তারকে দেখান। কারণ আপনার যখন চোখের পর্দাটা ভারী কিছু তুলতে গিয়ে হয়তো রেটিনা ডিট্যাচমেন্ট হতে পারে, কিংবা যাকে বলে ওদের পরিভাষায় ম্যাকুলার ডিজেনারেশন, হ্যাঁ, খুব সিরিয়াস হতে পারে এবং এর থেকে অন্ধত্বও হতে পারে। তো আমি আপনাকে স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, প্রথমে ডাক্তার কাছে যান। তবে হ্যাঁ, এটা বলতে পারি, হাঁটায় কোনো অসুবিধা নেই। অপারেশনের পরেও ডাক্তার হাঁটতে বলেন, আপনি হাঁটতে পারেন। এবং আপনার যখন রোদে কষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে, আপনি যখন রোদ পড়ে যাবে অবশ্যই হাঁটবেন। আপনি গ্রামের মানুষ, আপনাকে তো হাঁটতেই হবে। হাঁটাটাই আপনাদের জীবন। অ্যান্ড আই লাভ ইট। আমি খুব ভালোবাসি আপনাদের, আপনারা কায়িক পরিশ্রম করেন বলে। নমস্কার। হ্যালো, বন্ধু আছেন এই মুহূর্তে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন। নমস্কার। আচ্ছা, আমি জানতে চাইছি, আমি একজন হাউসওয়াইফ, আমার বয়স হচ্ছে 57। তো আমি জিমে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এমনি সকালবেলায় হাঁটি, 1 ঘন্টা না হলেও 50 মিনিট হাঁটি, কিন্তু খুব জোরে হাঁটলে আমার পায়ে ব্যথা হয়। আর আমার একটু অ্যাজমার সমস্যা ছিল, সেজন্য আমি খুব জোরে হাঁটতে পারি না, কিন্তু আমি 50 মিনিট নিয়মিত হাঁটি। আর সন্ধ্যেবেলায় আমি 40 মিনিট সাঁতার কাটি, সেটাও খুব জোরে না এবং শুধু ফ্রি স্টাইলই কাটি। কিন্তু আমার সায়াটিকার ব্যথা আছে, মাঝে মাঝে পায়েতে এমনিতে ঘাড়ে টাড়েও ব্যথা হয়। তো উনি কি আমাকে স্যার বলতে পারবেন যে এটা আমি বাড়িতে সহজে কি ধরনের ব্যায়াম করলে, এক্সারসাইজ করলে আমি ফিট থাকতে পারবো ভবিষ্যতে? আপনার নাম? আমার নাম কল্যাণী দাস। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনি তো খুব ভালো এক্সারসাইজ করছেন, তবে আমার একটা অনুরোধ, অত জোরে হাঁটবেন না। আর যেহেতু আপনার হাঁটুতে ব্যথা, এবড়ো খেবড়ো রাস্তায় হাঁটবেন না। আর 50 মিনিট হাঁটাটা কোনো দরকার নেই। আপনি বলছো ভাগ করুন না, সকালবেলা 20 মিনিট, সন্ধেবেলা 20 মিনিট, আর একটা 20 মিনিট হাঁটবেন। আমরা জেনারেলি করি কি, টিভি দেখতে দেখতে খাই, খাওয়ার পর হাত শুকিয়ে যায়, তখনই কিন্তু টিভি দেখি। তো আপনি যেটা করছেন, খাদ্যটা খাচ্ছেন, আপনাকে তো এনজয় করতে হবে, না তো হজম হবে না, গ্যাস হয়ে যাবে। আপনি তো টিভি দেখছেন, ওখানে কি সিরিয়ালের নেক্সট সিন দেখছেন, আপনি তো খাচ্ছেন না। তো এই খাওয়া দাওয়ার পরে, এবং খাওয়া দাওয়ার পরে আমরা দেখতেই থাকি, হাত কিন্তু শুকিয়ে যায়, এঁটো হাত। খেয়ে দিয়ে টিভি দেখতে দেখতে খাবেন না। খেয়ে উঠে অন্তত 20 মিনিট থেকে আধ ঘন্টা পায়চারি করবেন। ঘরের কাজ, গৃহকন্যার যেগুলো কাজ হয়, পরদিনে আপনার ফ্যামিলির ব্যবস্থা করা। এতে কি হয়, বিএমআই লেভেলটা খুব ভালো থাকে, আপনি মোটা হতে পারবেন না। তো আপনি 20 দেখবেন, তাহলে আপনার কোনো পায়ে চাপ পড়বে না। আর পায়ের জন্যে কিছু কোয়াড্রিসেপস এক্সারসাইজেস আছে।
কি হয় বয়সের পর একটা ধরুন 40 পোস্ট মেনোপোজের পরে একটা পায়ে একটা দুটো হাঁটুতে একটু ক্ষয় প্রাপ্তি হয় হাড়ের, তখন হাড়গুলো ঘর্ষণ হয়ে ব্যথা করে। তো এর জন্য কেন হয়, কোলাজেনটা কমে যায় আমাদের। আমরা কিন্তু এই প্রশ্নে থাকবো, তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা আমাদের। আমরা আমাদের যে ফেসবুক পেজ লাইভ রয়েছে, এখানে আমরা লাইভ থাকবো 10টার সময় একটা 10 মিনিটের সংবাদ বিরতি নেব। যারা রেডিওতে টিউন করেছেন তারা সেই 10 মিনিট আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন না, কিন্তু আমরা অনুষ্ঠানটা করে যাব। যারা আমাদের ফেসবুকে লাইভ রয়েছেন তারা আমাদের প্রশ্ন করবেন, ফেসবুকে লিখবেন এবং আমাদের আলোচনা চলতে থাকবে। এই মুহূর্তে আমরা ফেসবুকে রয়েছে, ফেসবুকের বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, তারাও প্রশ্ন করছেন, নানান প্রশ্ন। আমাদের মধ্যে যেসব বন্ধুরা এসছিলেন তারা প্রশ্ন করেছেন, এখনো প্রচুর প্রশ্ন আসবে এবং প্রত্যেকে প্রশংসা করছে আপনাদের, মানে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করছে যে আপনাকে চেনে, আপনার কাছে ট্রেনিং নিয়েছেন বা আপনার কাছে গেছেন, এরকম নানান প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসছেন। কিন্তু যে প্রশ্নটা আমাদের করা দরকার, মানে একটা আমরা দেখেছি যারা কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা, তাদের একটা জিম করার একটা উদ্যোগ থাকে। এটা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য কিনা জানি না। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সাময়িকভাবে ধরুন কাউকে ভালো লাগলো, তার আগে আমাকে জিমে যেতে হবে, ফিট হতে হবে, তারপর আমি জিম ছেড়ে দিলাম। জিম যাওয়ার পরে একবার ছেড়ে দেওয়া যায় কি? তাতে ক্ষতি কি আর লাভ কি? একটা কথা আছে, পেহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। আপনি কোনো গার্লফ্রেন্ডের কাছে যান, কোনো ইন্টারভিউতে যান, কারোর সঙ্গে এমনি দেখা করুন, আপনি কোনো সমাবেশে যান কিংবা কোনো পারিবারিক অনুষ্ঠানে যান, যদি আপনার শরীর ভালো থাকে এবং মন ভালো থাকে, কারণ শরীর আর মনের কিন্তু একভাবে যুক্ত, শরীর ভালো না থাকলে মন ভালো হবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি সকালে 2 ঘন্টা এক্সারসাইজ করি, রাত্রিবেলা 1 ঘন্টা দৌড়ই। আমার হাসি ছাড়া কোনো কথা নেই, আর না মানে আমার কোনো সবই হ্যাঁ, পারবো না কেন পারবে না? কারণ স্বামীজি বলেছিলেন তুমি যেটা মনে করবে সেটাই হবে। এটা যদি কেউ মনের মধ্যে, ব্রেনটা কি জানেন তো, ব্রেনটা একটা কম্পিউটার, যেখানে আমরা ভালো বলুন খারাপ বলুন সে কিন্তু নিয়ে নিচ্ছে, আর ঠিক আসল সময় ভালোটা ছাড়ছে। হ্যাঁ তোমাকে করতে হবে, তুমি তখন করবেই, আর জীবন না আমার দ্বারা হবে না, তুমি আসল সময় গিয়ে তুমি ব্যাকআউট করবে, হবে না, তুমি হবে হিরো। যে জিতবে তার ব্রেনটা হচ্ছে অনেক শক্ত, সে অনেক ফিডিং করে। তো আমি না বলে কোনো জিনিস নেই, পৃথিবী উল্টে গেল, হ্যাঁ সব ঠিক আছে, ব্যাস হয়ে গেল। ওই স্বামী বিবেকানন্দের কথা, তুমি নিজেকে বলো তুমি হ্যাঁ পারবে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে হারায়। তো সেই হিসেবে আমি বলছি, তো ওই যে বললাম পেহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। তো দর্শনধারীটা কি, আমি তোমাদের প্রশ্ন করি যারা এই প্রশ্নটা তোমাকে বিশ্বজিৎ ভাই, যে চেহারাটা কি সাময়িক? না, চেহারাটা হচ্ছে পার্মানেন্ট। আমি যাতে 2000 গার্লফ্রেন্ড পাই, আমি কেন করব না? বিয়ে হয়তো একটা হবে, কিন্তু 2000 গার্লফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ডে আমি হয়ে যাবে একদম। তাহলে তো সেই মানসিকতা নেই কেন? তাহলে তোমাকে ব্যায়াম করতে হবে। আমি অন্যভাবে ঘুরিয়ে বললাম, কলেজ লাইফের কথা বললাম, কারণ আমার ফেসবুকে সব জায়গায় ফলোয়ার্স 5 থেকে 20, হয়তো এই কথা শোনার জন্যই তারা লালায়িত। হ্যাঁ, তো ট্রাই টু হ্যাভ 2000 গার্লফ্রেন্ডস ইয়ার, ওয়াই ওয়ান? তাহলে জিম করলেই গার্লফ্রেন্ড জুটবে? এখন একটা ব্যাপার হয়েছে, মানে বিউটি উইথ ব্রেন বলছেন? হ্যাঁ, বিউটি উইথ ব্রেন, বিউটি উইথ ব্রেন আমি এটা চাইছি। হ্যাঁ, যে তোমার মধ্যে যে খালি আমি গার্লফ্রেন্ডকে তোমার ওদের মানে এক্সপ্রেশন তোমার প্রতি ভালো হবে তা নয়, তুমি ইউনিভার্সাল, সবাইকে তুমি সবাই তোমায় ভালোবাসবে, এই ক্ষেত্রে তুমি ক্লিক করছো। পুজো আসছে, অনেকেই বলছেন যে পুজোর আগে অন্তত কয়েক কেজি জড়িয়ে ফেলতে হবে, এরকম অনেকেই চিন্তা ভাবনা করেন। পুজোর আগে জিমে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় বরাবর। পুজোর 3 মাস আগে জিমগুলোর টাকা পয়সাও বেড়ে যায়, সুতরাং এবং জিমের টাকা পয়সা যেহেতু ওই অনেকেই জিমে গিয়ে ছেড়ে দেন, সেই জন্য একসাথে 3 মাসের একটা ব্যাপার প্যাকেজ থাকে। এই যে জিম পুজোর আগে অনেকে ঝরালেন, এই একই প্রশ্ন, জিম ছেড়ে দিলেন, আমরা বলি জিম ছেড়ে দিলেই মোটা হয়ে যাবে, এই একটা ভয় কাজ করে লোকের, যে কারণে জিম ধরতেই চায় না অনেকে। অনেকে জিম শুরু করতে চান না, তার কারণ জিম আমি কন্টিনিউ করতে পারবো না, এবং জিম না কন্টিনিউ করলে মোটা হবো। এটা কি মিথ না এটা সত্যি? জিম ছাড়ার ক্ষতি কি? আমি বলি, আমি যখন কালীবাড়িতে যাই আমি বলি, মা
তুমি আমার জিভ নিয়ে নাও, তুমি আমার চেহারা দাও। তুমি যখন এক্সারসাইজটা করছো, তুমি খুব খাচ্ছ, ভালো ভালো জিনিস খাচ্ছ, এক্সারসাইজ যখন ছাড়লেই তুমি লাগামচোর হয়ে তুমি সেই জিনিসটাই খাচ্ছ। তুমি অনেক খেতে পারো, আমি তো 1 কেজি ভাত খাই, কিন্তু আমি সকালে 2 ঘন্টা এক্সারসাইজ, রাত্রিবেলা 1 ঘন্টা দৌড়, ভাত আমার গায়ে সুগার লাগতেই পারবে না। তো আমি যেটা খাটবো, আমি যদি সঠিকভাবে ঝরিয়ে ফেলি, কিছুই হবে না। তুমি জিম করবে, তুমি খাবে, জিম ছাড়লেও তুমি খাবে, 2 নৌকে পা দিয়ে চলা যায় না। তার মানে খাবো আবার জিমও করবো? অবশ্যই, কেন খাবে না? তাহলে তবে আপনি তো বলছেন ডায়েটের মধ্যে 70% না। রয়েছে। খাওয়া মানে কি খাওয়া কি না খাওয়া, মাইন্ডেড। কি খাবো না? এখন 2 রকম ফেজ আছে। কেউ মোটা থেকে রোগা হতে চান, অনেকেই মোটা থেকেই রোগা হতে চান। তো বেশি বেশিরভাগ ক্ষেত্রেই জিমে যাও, আমি ঝরাবো, এটা বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনি খাওয়াটাকে খেতে হবে না এটা কখনো ভাববেন না। কেন খাবেন না? আপনার তো একটা মিনিমাম কর্মক্ষমতা দরকার। আপনার দরকার ব্যালেন্স ডায়েট। যেমনি ধরুন, তেলটা একটু কমিয়ে দিলেন, তেলের রান্নাটা কমিয়ে দিলেন, চিনিটা কমালেন, চিনিটা খেলেন না, আপনি ফ্রুটস খেলেন, ফ্রুট জুস খেলেন, গ্রিন ভেজিটেবল খেলেন, স্যালাড খেলেন, চিকেন খেলেন, একদম লাগামছোড় মাছ খেলেন, হয়ে গেল। খালি ভাতটা একটু কমাবেন। আর বোধহয় মাটন বা রেড মিটটা আপনারা বারণ করেন। দেখুন, মাটন রেড মিট ইয়াং বয়সে কেন খাবে না? কেন খাবে না? আমার যদি কোলেস্ট্রল ধরা পড়ে, করলে মাটন খাওয়া যাবে না, জিম করলেই যে কোলেস্ট্রল হবে না তা নয়। আমাদের একটা কোলেস্ট্রল নিজে থেকেই একটা জেনারেট করা হয়, তারপরে এক্সট্রা যদি আমি কোলেস্ট্রল দিই তাহলে জিনিসটা বেশি হবে। জিমে ভর্তি হওয়ার আগে কি পরীক্ষা করব নিজের? আর যদি সুস্থ ছেলে হয়, তো তার যদি ফ্যামিলি ফিজিশিয়ান থাকে, একবার দেখিয়ে নেওয়া কিন্তু ভালো। বিশেষ করে ইসিজি টিসিজি গুলো দেখিয়ে নেওয়া ভালো। কারণ আমরা রিসেন্টলি দেখছি যে জিম করতে গিয়ে মারা যাচ্ছেন প্রচুর। এটা কিন্তু অনেক কারণ আছে, শুধু সেই ছেলেটার দোষ নয়। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন বারবার আসে যে কোনো অপারেশনের পর হ্যাঁ, জিমে যাওয়া যায় না। কি ধরনের অপারেশন হলে তারপরে জিম করা উচিত নয়? জিম করা সব অপারেশনের পরই উচিত, কিন্তু কতদিন স্প্যানটা ডিপেন্ডস অন দ্য নেচার অফ অপারেশন। কারো যদি হার্ট সার্জারি হয়, 3 দিনের মাথায় কিন্তু হাঁটানো হয়, এবং 7 দিন থেকে তুমি আপনি হাঁটুন হাঁটুন হাঁটুন। হাঁটা ইজ এ গ্রেট এক্সারসাইজ, অসুবিধে কোথায়? তারপরে হয়তো বললো আপনি একটু সুইমিং করুন, সুইমিং ইজ এ বেস্ট এক্সারসাইজ। হ্যাঁ, ফিরে এসেছিলাম প্রশ্ন নিয়ে, এবং মাঝখানে আমাদের ফেসবুক লাইভে যারা আছেন তারা বলছিলেন যে শোনা যাচ্ছে না কিছু, মাঝখানে একটা সমস্যা হয়েছিল, আমরা শুনতে পাচ্ছিলাম না। তাই সেই পর্বটুকু আমরা আরেকবার ঝালিয়ে নিচ্ছি, যা যা আলোচনা হলো। যেটা প্রশ্নে ছিলাম যে জিম ছেড়ে দিচ্ছি, জিম করতে করতে অনেকে বলেন তারপর মোটা হয়ে যায়, এই জন্য অনেকে জিমে যেতে চান না। এটা কি মিথ, না এটা সত্যি মোটা হয়ে যায়? কারোর কারোর ক্ষেত্রে মিথ, কারোর কারোর ক্ষেত্রে সত্যি হয়ে যায়। যার ক্ষেত্রে মিথ সে তো মিটে গেল। যার ক্ষেত্রে সত্যিই মোটা হয়, সে জিম ছাড়ার পর কি করবে? নর্মাল ক্ষেত্রে কেউ যদি জিম করেন, যেদিনকে ধরুন লে অফ গেল, কোথাও বাইরে গেলেন, কি যে কোনো কারণে 3 দিন 4 দিন 5 দিন জিম হচ্ছে না, আমি কিন্তু খাবারটা কমিয়ে দেবো। আপনি কি তাই করছেন জিম ছাড়ার পরে? আস্ক ইউরসেলফ, ইউ উইল গেট দ্য আনসার। আর ধরুন এই পুজোর আগে 3 মাস বাকিও নেই, আর 2 মাস বাকি আছে পুজোর, প্রচুর জিমে ভিড় হচ্ছে, পুজোর সময় একটু হালকা হব, নানা রকমের পোশাক পরবো, সেই জন্য এই যে পুজোর আগে হালকা হওয়া, তার যে একটা নেশা, জিম করা, জিম ছেড়ে দেওয়া, এই পর্বটা বাঙালির চলতেই থাকে। আপনারা বলেন রাস্তায় হাঁটতে যদি জিম না করতে পারেন, সেক্ষেত্রে প্রবল গরমে হাঁটা যায় না, বর্ষায় হাঁটা যায় না, খুব ঠান্ডা পড়লেও অনেক সময় হাঁটা যায় না, সেসব ক্ষেত্রে কি মানে জিমে শুধুমাত্র কার্ডিও করার জন্য ভর্তি হওয়া যায়? নিশ্চয়ই হওয়া যায়। আর যারা একটু ইয়াং জেনারেশন, শীতকালে জগিং করতে পারে, রাত্রিবেলা বেশ রাত্রে যখন ফুরফুরে হাওয়া দেয় গরমকালে, তখন কম্পাউন্ডে হাঁটতে পারে, কোনো মাঠে হাঁটতে পারে যদি ভালো থাকে। তো আমি বলবো ইচ্ছে থাকলে উপায় হয়, নাহলে অনেক অনেক রকম বাহানা আসতে থাকে মনের মধ্যে। বাহানা কিন্তু আমি বলি শয়তান, শয়তানকে ইউ শুড কিপ আন্ডার ইউর ফিট। বেশ, একজন লিসনার্স আছেন। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার, তখন জনসংযোগটা বৃষ্টি রয়ে গেছে। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ অমিত বলছি।
হ্যাঁ বলুন। বলুন। তো হ্যাঁ স্যার আমার যেটা প্রশ্ন, তো বর্তমানে আমি যোগাসনও করি না আর জিমেও যাই না। হুম সেটা কিন্তু এমনি আমার হাঁটা চলাটা আছে নর্মাল বিভিন্ন মার্কেটে যেতে। আর যেটা করি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর 10-15 মিনিট একটুখানি বসে নিলাম, তার প্রায় 40 মিনিট 45 মিনিট মিনিমাম আধ ঘন্টা ফ্রি মাইন্ডে আমি কিন্তু হাঁটি। হুম, বেশ। তাতে কিন্তু আমার কিন্তু উপকারটা খুব হয়েছে। হুম। একদম স্লিম চেহারা। আর একটা যে দিদি বলছিলেন যে দুর্গাপুজোর আগে আমাদের উত্তর কলকাতায় অনেক ইনস্টিটিউশন আছে হুম, যারা পার্টিকুলার ওই টাইসেপ বাইসেপ বাড়ানোর জন্য 3 মাসের জন্য অনেক টাকা ডোনেশন নিয়ে তাদের কিন্তু জিমে ভর্তি করা হয়। বেশ। নমস্কার, ধন্যবাদ। অনেকেই দেখছেন, প্রদীপ বণিক, যাদবেন্দ্র পণ্ডা, সুমিতা রায়, প্রদীপ, অনেকেই দেখছেন এবং তারা কেউ কেউ লিখেছিলেন সাউন্ড শোনা যাচ্ছে না। আমি একটু অনুরোধ করবো এবার সাউন্ডটা শোনা গেলে সেটাও আমাদের জানান। অলরেডি জানিয়েছেন যে সাউন্ড শোনা যাচ্ছে, তারা জানিয়ে দিয়েছেন লাইভে এখন সাউন্ড। এবার যারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করছেন আমাদের 9903059992 এই নাম্বারে লিখছেন যে আমি নর্মাল খাওয়া দাওয়া করি কিন্তু আমার কোষ্ঠকাঠিন্য আছে, কিন্তু খাওয়া দাওয়া কি করা উচিত এবং কি এক্সারসাইজ করা উচিত, এক্সারসাইজ করলে কি এটা কমে? মানে এটা কি Fiber তুমি based বলছো কিছু foods মানে চাইছেন উনি। কোষ্ঠকাঠিন্যর জন্য? হ্যাঁ, যে আমি কি ধরনের খাবার খাবো এবং যদি কোনো ব্যায়াম সহ শরীর চর্চা করি কি করব, কি করলে এটা সুস্থ থাকবে? প্রথমে আমি খাবারে যাব। আপনাকে দেখতে হবে, আমরা বলি রাফেজ। ধরুন ফলের মধ্যে পেয়ারা হচ্ছে শ্রেষ্ঠ রাফেজ। পেয়ারার মতো অত ভালো ফল হয় না, আমি বলবো আপেলের থেকেও বেটার। তারপরে শাক, মরশুমি যে কোনো শাক, সবচেয়ে সস্তার শাক। অনেকে বলে অমুক শাক অমুক দাম, তমুক শাক তমুক দাম। যেটা আপনি সবচেয়ে সস্তা পাবেন সেই শাকটাই খাবেন, সেই শাকই উপকার। যে তরকারি আপনি সবজি সবচেয়ে সস্তা পাবেন সেটি খাবেন। তবে হ্যাঁ, তেল মশলা দিয়ে গড়গড়ে করে রান্না খাবেন না। সারাদিনে প্রত্যেকেরই উচিত 3 থেকে 5 চামচ তেল খাওয়া, রোগমুক্ত শরীর চাইলে এটা খাবেন। আর ওই ভাত, তারপরে ধরুন এই আপনার এই লেজ বলে না, আমি নামটা করা উচিত হবে না, ওই প্যাকেটজাত দ্রব্য আপনি খাবেন না। এটা কনস্টিপেশন বাড়াতে এবং হার্ট অ্যাটাক করাতে ওর মতো ভালো জিনিস আর নেই। জিমে যাব কি খেয়ে যাব, সেই প্রশ্নটাতে আমি ছিলাম। এই প্রশ্নটার একটা পার্ট হচ্ছে যে তাহলে কোনো এক্সারসাইজ করলে কি এটা কমতে পারে খাওয়ার সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্য? দেখুন, এখানে আপনার জিমের এক্সারসাইজ থেকে আপনি ঘরে বসে এক্সারসাইজ করতে পারেন। ধরুন আপনি পবন মুক্তাসন করতে পারেন, আপনি ধরুন উত্থিত পদাসন করতে পারেন, আপনি নবাসন করতে পারেন, আপনি কিছু কপালভাতি করতে পারেন, ভস্ত্রিকা, অনুলোম বিলোম করতে পারেন, হাঁটতে পারেন, আর কিছু হালকা সিট আপ, হালকা, বাস। বেশ। যে প্রশ্নে ছিলাম, জিমে যাওয়ার আগে অনেকে খালি পেটে যান, সেটাতে ক্রাঞ্চের সমস্যা হয়, ক্রাম্প ধরে অনেক সময়। কি খেয়ে জিমে যাব? খালি পেটে যাব না হালকা কিছু খেয়ে যাব? এখন আমরা দুরকম ক্যাটাগরির লোকেরা জিমে যায়, যারা রোগা থেকে একটু মাসল বিল্ড করতে চান আর যারা মানে ফ্যাট লস করতে চান। যারা ফ্যাট না খেয়ে কোনো ক্ষেত্রেই এক্সারসাইজ করা উচিত নয়, কারণ আমি বলি, আমরা সবাই বলি, আ ম্যান ইজ অ্যাংরি ওয়েন হি ইজ হাংরি। তুমি তখনই রাগান্বিত যখন তুমি ক্ষুধার্ত। আপনারা দেখবেন, বিচার করে ধরুন বাবা মা এলেন, ভালো করে খাওয়া দাওয়া করলেন, খুব রেগে মেগে এলেন, খাওয়া দাওয়া করলেন। এবার কিন্তু আপনার মা আপনার বাবাকে আপনার ব্যাপারে বায়না করতে পারেন যে শোনো একটুখানি আমার ছেলের জন্য দাও না, জামা কাপড় একটু কিনে দাও, কবে দেবে গো? আর যদি প্রথমেই বলেন না, তাহলে তো ঘরে আগুন জ্বালবে। তো রেগে খেলে কখনো রাখবেন না, আর খেলে অনেক শরীর ঠিক থাকে। তো আপনি হ্যাঁ, তবে কি খাবেন কি না খাবেন, যারা রোগা থেকে মোটা হতে চান তারা কিন্তু খাবেন। আর আমি কিন্তু আনন্যাচারাল ফুডে বিশ্বাস করি না, আমি নেচারে বিশ্বাস করি। নেচার কিন্তু আপনাকে বাঁচাবে, অন্যান্য খাবার কিন্তু আপনাকে মারবে, স্লো পয়জনিং করে। মাইন্ডেড, আমি একটু স্পষ্ট কথা বলি। কি খেতে পারেন যারা রোগা থেকে? ধরুন আপনি ছাতু খান না, সকালবেলা উঠে আপনি অঙ্কুরিত ছোলা খান। আমি দামি খাবারে যাই না, খাবার কিন্তু অনেক সস্তা। আমি যে খাবার আপনাদের বলবো, আপনি বাড়িতে যা খাচ্ছেন তার থেকে অন্তত 500 টাকা সেভ করতে পারবেন। অঙ্কুরিত ছোলা, কাঁচা চিনে বাদাম, আর কিছুক্ষণ পরে
ছাতু জল, অসাধারণ খাবার, মারাত্মক প্রোটিন। এবার জিমে যান, জিম থেকে ফিরে এসে পান্তা ভাত কিংবা সিদ্ধ ভাত, আলু সেদ্ধ আর মুসুর ডাল, ডালে 16 মিলিগ্রাম প্রোটিন আছে, ডিমে আছে মাত্র 16। এবার বিচার করুন, ডিম খাবেন না ডাল খাবেন? সস্তার খাবার তো তাহলে। আর যারা এবার রোগা থেকে রোগা হবেন, তারাও খাবেন। তারা ধরুন অঙ্কুরিত ছোলা কিংবা মাঝে মাঝে ওই কাঠ বাদাম গোটা চারেক, এটা খেতে পারেন। তার সঙ্গে ধরুন একটা হালকা ফল খেয়ে নিলেন, ওটা খাওয়ার পরে ফল খাবেন, খালি পেটে ফল খাবেন না। তারপরে ফিরে এসে আপনি খান না, ফিরে এসে আপনি ওটস খান, ডালিয়ার খিচুড়ি খান, বিভিন্ন সবজি দিয়ে, হয়ে গেল। আবার কি? এই মুহূর্তে বন্ধু আছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন। হ্যালো। না, আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না, অনেক সময় ধরে হ্যালো হ্যালো করছেন। এটা অনেকটা ওই কেমন লাগছিল, টুকি টুকি এরকম। আমরা হ্যালো হ্যালো করছিলাম। বন্ধুরা যখন আসবেন, আপনাদের প্রশ্ন নিয়ে সরাসরি আসবেন আমাদের কাছে, সেই প্রশ্ন আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন, তার কাছ থেকেই আমরা জানবো। হ্যালো। 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 হ্যাঁ বলুন। আমি হরিণঘাটার বড়জাগুলি জেলার নদীয়ার থেকে সমীর দাস বলছি। বলুন। হ্যাঁ, আমার এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। আমি বলতে চাইছি একটা, যে আপনাদের মানে FM গোল্ড আজ 2-3 দিন ধরে আমাদের এখানে কোনো লাইন পাওয়া যায় না। আচ্ছা, আপনি এই যাবতীয় যা সমস্যা আপনার রয়েছে সেটার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আপনি যোগাযোগ করবেন, প্রয়োজনে চিঠি দেবেন, প্রয়োজনে ফোন করবেন। অনুষ্ঠান যে সম্পর্কে হচ্ছে আমরা সেই সম্পর্কেই প্রশ্ন নেব। পরের প্রশ্নে চলে যাব সরাসরি, যে জিনের যে বিষয়ে আমরা বরাবর আছি, ফিটনেস নিয়ে কথা বলছি। আপনি মোটামুটি খাবার কি দিয়ে খেয়ে জিমে যাবে এটা বলে দিয়েছেন। এইবার যে প্রশ্নে যাব, ওভার এক্সারসাইজ হচ্ছে কিনা আমি কি করে বুঝবো? আমার ট্রেনার হয়তো আমাকে ওভার এক্সারসাইজ করাচ্ছেন। সব ট্রেনার যে সমানভাবে প্রশিক্ষিত হবেন বা আমার শরীর বুঝবেন এমন নয়। আমি কি করে বুঝবো যে আমি ওভার এক্সারসাইজ করে ফেলছি? আর একটু সহজ করে বলে দিই, কত ঘন্টা জিম করব? জিমটা এটা ট্রেনারের কিন্তু মুখ্য কাজ। এটা একজন ডাক্তার রুগীর ডোজটা ঠিক করে দেন। তা আমরা সেক্ষেত্রে প্রথমেই বললাম যে লুক বিফোর ইউর লিপ, লাফানোর আগে দেখে নেবেন যে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন কিনা। এর বেশি বলতে চাই না। ডাক্তার যেমনি, আমরা সঠিক ডাক্তারের কাছে গেলে তিনি যেমনি আপনার ওষুধের ডোজটা বলে দেন, এটা উনি কেবল বলতে পারবেন। আপনি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নন, আপনি বলতে পারবেন না। আপনি ওভার এক্সারসাইজ করে আপনার কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো, এটা আকচার হচ্ছে। কি কি হলে জিমে যাওয়া বন্ধ করব? কি কি ধরনের অসুস্থতা হলে? আমরা জানি যে মেয়েদের জিম করতে করতে আমরা জানি মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের সময়টা আপনারা বারণ করেন যে ওই 3-4 দিন জিমটা বন্ধ করবে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে বা অন্য কোন সমস্যায় মেয়েদেরও যে আমরা জিমটা বন্ধ রাখবো, সেটা কি কোনো ভাইরাল ফিভার? নিশ্চয়ই, অবশ্যই। দেখুন, সবসময় তো ট্রেনার মনিটরিং করতে পারবেন না, সেখানে ইসিজি মেশিন নেই, কি হল্টার মনিটর টেস্ট নেই। তো একমাত্র টেস্ট যেটা হচ্ছে আপনি আপনার টেস্ট কিরকম দেখবেন, আপনার অতিরিক্ত হাঁপ ধরছে কিনা, নাম্বার ওয়ান। বুকে ব্যথা, সেটা দুটো বুকের পাঁজরের মাঝখানে নিচের দিকে ব্যথা করছে কিনা, তাহলে আপনার সব সঙ্গে সঙ্গে স্টপ করে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আপনাকে হসপিটাল যেতে হবে কিন্তু। আর যখনই আপনি পারবেন না, আপনি ট্রেনারকে বলবেন আমি কিন্তু পারছি না, এবং উনি যদি ইনসিস্ট করেন, কথা বলছি উইথ অল ডিউ রেসপেক্ট, আপনি কিন্তু বন্ধ করবেন। কারণ আপনার শরীরটা আপনি বুঝবেন, কোনো থার্ড পার্সন নয়। পার্সোনাল ট্রেনার কেন রাখতে হবে জিমে? আমি কিন্তু মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, হয়তো আমার ভুল হতে পারে কি ঠিক হতে পারে জানি না, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, ট্রেনার পার্সোনাল তখনই রাখবেন, বিদেশে যেটা হয়, বয়স্ক লোক তা ঠিক পাচ্ছেন না, এই লোহার তুলতে পাচ্ছেন না, তখন তাকে হেল্প করা হয়। আর অন্যান্য জায়গা বরাবর যেটা হয়ে থাকে, একজন কি দুজন ট্রেনার প্রত্যেকেই দেখভাল করবে। তার মানে আমার যদি টাকা থাকে, আমি পার্সোনাল ট্রেনার নিয়ে তিনি আমাকে প্রত্যেকটি ব্যায়াম করাবেন, আর আমি যদি অত টাকা খরচা না করতে পারি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, আমি কি তাহলে ব্যায়াম করব না? অন্যের উপর নির্ভরশীল হবেন না।
যেটা নর্মাল ট্রেনার শেখাচ্ছেন সেটাই করুন। না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করুন, নিজে থেকে সঠিকটা কাজ করুন। আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট জীবনে হবেন না। আর একটা ব্যাপার বলি, পার্সোনাল কোনো কিছু রাখা মানেই আপনার লাঠি ধরে চলা। ঠিক বললাম তো? এবার বন্ধু আছেন, সরাসরি যাবো বন্ধুর কাছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। রেডিও সাউন্ডটা আগে মিউট করে দিন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। বলুন লক্ষ্মী মজুমদার বলছি বেলগড়িয়া থেকে। বলুন বলুন। লক্ষ্মী দেবী। বলছি যে আমি না, আমার হাঁটু ব্যথা, হ্যাঁ, হুম। কিন্তু বেশি যখন ঘুম থেকে উঠি তখন হাঁটু ব্যথাটা বেশি বেশি লাগে। হুম, তারপরে চলাফেরা করে তারপরে একটু কম লাগে, কিন্তু রাস্তায় যদি বেশি হাঁটি তাহলে আমার হাঁটুটা ফুলে যায়, ব্যথা হয়, হাঁটতে পারি না। কিন্তু ডাক্তারের ওষুধ খাচ্ছি, ক্যালসিয়ামও দিয়েছে, খাচ্ছি, কিন্তু কি করব আপনারা বলুন ডাক্তারবাবু। নমস্কার, আপনি আমাকে বলুন কি করব। বেশ। হাঁটু ব্যথা, তারপরে হাঁটছেন, ওষুধ খাচ্ছেন, কি করবে? এক্সারসাইজ করবে? পেশেন্ট। আমি বলি, আপনার বোধহয় একটা অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, এটা হতেই পারে, অনেকেরই হয়। কিন্তু তার জন্য নিজেকে একদম অত হীনমন্যতায় ভুগবেন না। আপনাকে কোয়াড্রিসেপস, হাঁটুর ব্যায়াম করতে হবে। যেমন ধরুন, কিছুই নয়, আপনি দেওয়ালে খাটের উপর বসুন, আর তলায় দুটো হাঁটুর তলায় একটা বালিশ দিন ছোট্ট করে। সেই বালিশটা নিচে প্রেস করে ওপরের যে মাংসপেশিটাকে টাইট করুন হাঁটু থেকে। আর 1 2 3 4 5 এরম করে আপনি 5 বার করুন প্রথমে, তারপর 10 বার করুন, তারপর 15 বার করুন, তারপর 20 বার করুন। এরম আপনাকে আস্তে আস্তে বাড়িয়ে করতে হবে। আর 2 নম্বর, মাটিতে হাঁটু মুড়ে বসা যাবে না, আর ওয়েস্টার্ন টয়লেটে বসতে হবে। আপনি কিন্তু ওই হাঁটু মুড়ে কোনো টয়লেট করা যাবে না। এইগুলো প্রিকশন নেবেন। ডাক্তার ওষুধ অবশ্যই খাবেন, আর ভালো থাকবেন, ক্যালসিয়ামও খাবেন, আর এক্সারসাইজটা করবেন প্লিজ। 22488085 আবারও বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার। আমি সন্তোষপুর মহেশতলা থেকে প্রদীপ চক্রবর্তী কথা বলছিলাম। বলুন। বলছি স্যার, আমার খাওয়া দাওয়াও কিন্তু সেরকম নয়। আমি পুরোটা রুটি খেলে, কাজের জায়গায় হয়তো ভাত খাওয়ার অসুবিধা বলে রুটি খাই 2 থেকে 3টে। রাত্রিবেলা হয়তো অল্প কটা ভাত খাই, হুম, এছাড়া মুড়ি এটা সেটা খাই। কিন্তু আমার ভুঁড়ি মানে অনেক, মানে পেট হুম। পেট একটু উঁচু আর কি। বেশ। মানে কিভাবে কমাবেন? চেহারাটাও না মানে ক্রমশ যেন মনে হয় পুড়ে যাচ্ছে। বেশ। প্রশ্নটা বলুন। প্রশ্নটা কি? কিভাবে চেহারা কমাবেন, ভুঁড়ি কমাবেন কিভাবে? মানে আমার এরকম অবস্থা, আমি তো খাওয়া দাওয়া তো বয়স বয়স কত? কত আপনার? আমার বয়স হচ্ছে 56। বেশ, ঠিক আছে, সঙ্গে ঠিক আছে, থাকুন। শুনতে থাকুন। 56 বছর বয়স, সবই ঠিক আছে, ভুঁড়ি বেশি আছে, কমাবে কি করে? শুধু মানে 56 বছর না, এটা বোধহয় 16 থেকে 86 সবার এক প্রশ্ন, ভুঁড়ি কমাবো কিভাবে? দেখুন, এই যে ভুঁড়িটা আস্তে আস্তে করে জমেছে, মানে বুঁদ বুঁদ পানি সে সমুদ্র বানতা হয়। আপনি কিন্তু প্রথমেই কিন্তু এটার খুব একটা যাকে বলে বাংলা ভাষায় পাত্তা দেননি। হ্যাঁ, তো না খেলেই যে ভুঁড়ি হবে না, আর খেলেই যে ভুঁড়ি হবে, এটাও কিন্তু একদম সঠিক কথা নয়। বরঞ্চ না খেলে অনেকক্ষণ গ্যাপ দিলে কিন্তু গ্যাস হয়ে যায়, একটা বদ হজম হয়, ভুঁড়ি বাড়ার প্রবণতা হয়। সে দেখতে হবে হয়তো গ্যাসে পেটটা ফুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে অল্প গ্যাপে কিন্তু অল্প করে খেতে হবে। আর ভাত খেলাম না তাতে যে একদম পেটটা কমে গেল তা কিন্তু নয়। ভাত খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, আর মাঝে মাঝে খাবারগুলো খাবেন। তবে একটা কথা বলি, আমার যে প্রচলিত ধারণা আমাদের যে মুড়ি খাও, মুড়ি তো কিছুই নেই। সবচেয়ে ক্ষতিকর হচ্ছে মুড়ি। কেন জানেন? বলি, আশ্চর্য হয়ে যাবেন। এখনকার দিনে লেটেস্ট থিওরি অনেক চেঞ্জ হয়ে গেছে। যে কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই ইন্ডেক্স, অর্থাৎ যে জিনিসটা রক্তে ঝপাং করে মিশে গিয়ে আপনার সুগার লেভেলটা বাড়িয়ে দেয়, এই মুড়িতে কিন্তু আমরা বলি ধরুন 25 থেকে 50 অব্দি যাদের জিআই লেভেল যেসব খাবারের, সেগুলো সেফ খাবার। 50 থেকে 70 মিডিয়াম, আর 70-এর পর থেকে ভেরি হাই। মুড়ির খবর জানেন কত? 85। আপনার খেলেই 10% সুগার বেড়ে গেল, পেটটা মোটা হয়ে গেল। এবার কি করবেন? হ্যাঁ,
তবে কি খাবেন না? পরিমিত পরিমাণে সব কিছু খাওয়া যায়। আপনি ধরুন 50 গ্রাম মুড়ি খেলেন, খাওয়া যেতেই পারে, কিন্তু গ্রামের যেটা খায়, ইয়ং জেনারেশনরা খায়, অনেকখানি মুড়ি নিয়ে খেলো, সেটা কিন্তু তার থেকে চিড়ে ভাজা খাওয়া ভালো, শুকনো চিড়ে ভাজা, ছোলা বাদাম দিয়ে অনেক বেটার। এটা বোধহয় সকালে টিফিনের জন্য খুব ভালো, সকালের টিফিন। তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, একটু ছোলা দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে চাট করা, হাই প্রোটিন। যারা মোটা তাদের প্রোটিন ডায়েট খেতে হবে। মানে চিড়ে ভাজাটা মুড়ির থেকে বেটার, অনেক বেটার, শুকনো খোলা চিড়ে ভাজা, মানে তেলে ভাজা নয়। হ্যাঁ, তো এটা খেতে হবে, আর অল্প পরিমাণে খেতে হবে, আর একটু হাঁটতে হবে, বাস, আর কিছুই নয়। বন্ধু আছেন, সরাসরি যাচ্ছি বন্ধুর কাছে। হ্যালো। হ্যাঁ, আমি কথা বলছি গিয়াসউদ্দিন শেখ, মেরিগঞ্জ, কুলতলি, সুন্দরবন থেকে। বলুন। ডাক্তারবাবুর কাছে আমার জানার বিষয় হলো কি খাবো বা কখন খাবো জানলাম, কিন্তু আমার বিষয়টা হলো কখন ঠিক এক্সারসাইজ করলে শরীরটা কমবে, এটাই আমার বিষয়। যে মানে আপনি কি জানতে চাইছেন সকাল, দুপুর, রাত কোন সময় এক্সারসাইজ করা উচিত? হ্যাঁ 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 হ্যাঁ, কোন সময়টা এক্সারসাইজ? সঙ্গে থাকুন। এই প্রশ্ন কিন্তু অনেকের আছে এবং এটা নিয়ে দ্বিধাও আছে। কেউ বলেন যে সকালে হাঁটুন, কেউ বলেন সন্ধ্যেবেলা হাঁটুন। এখন কমন একটা বিলিভ আছে যার যখন সময় সে হাঁটবে, কিন্তু কোনটা বৈজ্ঞানিক? দেখুন, প্রথমেই বলি, আপনি যখন সুন্দরবন বললেন আমার মনটা কিন্তু উড়ু উড়ু হয়ে গেল। আমি সুন্দরবনে কোনদিন যাইনি, ভাবছি এবার শীতকালে সুন্দরবন যাব, গেলে অবশ্যই যেন আপনার সঙ্গে দেখা হয়। আপনি এত বিদেশ গেছেন, সুন্দরবন না, ওই তো হয়, মানে ঘরটাই তো দেখা হয় না। যে কালী বাড়িতে থাকে তার কালী ঠাকুর কাছে দেখা হয়, সে অন্য জায়গায় যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বললেন আপনি, আপনার ঠিক আছে, জিজ্ঞাসা ব্যাপারটা আমি অনুধাবন করলাম। এতে বলতে যাই, দেখুন, আগেকার দিনে মানুষের অনেক সময় ছিল, ঘুম থেকে উঠে কিছু হয়তো ছোলা টোলা খেয়ে, গরম জল টল খেয়ে একটু হালকা ব্যায়াম ট্যায়াম করলেন। এখন সকাল থেকেই কাজে নামতে হয়, অনেক রাত অবধি হয়তো কাজ করতে হয়। এবার আপনি যখন সময় পাবেন তখনই করতে হবে। যে আপনি সময় পাচ্ছেন না, ওই অজুহাত দিয়ে ব্যায়াম করতে পারছেন না, সেটা যেন না হয়, এটি মেন। হ্যাঁ, তো যখনই আপনি সময় পাবেন 15 মিনিট, আধ ঘন্টা আপনি বার করে নেবেন, সেটি আমার বলার উদ্দেশ্য। বন্ধু আছেন, হ্যালো। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি শৈবাল মুখোপাধ্যায়, কলকাতা 26 থেকে বলছি। বলুন। আমি একটা হোয়াটসঅ্যাপ করেছি আজকে ওই আপনাদের এফএম গোল্ডে হোয়াটসঅ্যাপ নাম্বারে, তার সেটা কি আপনারা পড়েছেন? যদি পড়ে থাকেন আমি আর প্রশ্নটা আপনি করুন। আপনার হোয়াটসঅ্যাপটা খোলা রয়েছে। আমাদের পরের প্রশ্ন ছিল, যেহেতু আপনি চলে এসেছেন, সরাসরি আপনার কাছ থেকে। এবারে আমার প্রশ্ন হচ্ছে, আমি ছোটবেলায় সন্তোষ সান্যালের কাছে যোগাসন শিখেছিলাম এবং আমি এখনো নিয়মিত হলাসন, সর্বাঙ্গাসন করি, প্রাতঃভ্রমণও করি। আমার বাড়ি হচ্ছে লেকের কাছে। এবারে আমি লক্ষ্য করে দেখেছি যাতায়াতের পথে অনেকগুলো জিম সেন্টার আছে এবং খুব কস্টলি সব। আমার সেই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি লক্ষ্য করেছি যে যারা কর্পোরেট সেক্টরে চাকরি করে এবং বিনোদন জগতে যুক্ত, তারা যত জিমে যায়, যারা সরকারি চাকরি করে এবং আধা সরকারি, মানে স্টেট গভর্নমেন্টে চাকরি করে, স্কুল মাস্টার, কলেজের অধ্যাপক, তাদের যাওয়ার প্রবণতা কম। এর কারণটা কি কর্পোরেট সেক্টর, বিনোদন সেক্টরে স্ট্রেস বা চাপ বেশি বলেই কি ওইখানে গিয়ে তারা কমবার জন্য, ওটার জন্য যায়? এটাই আমার। বেশ, শুনতে থাকুন। আপনার চেনা কোর্টে বল, আপনার বাড়িতেও বিনোদন জগতের মানুষ আছেন এবং আপনি নিজেও যথেষ্টভাবে যুক্ত বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে। স্ট্রেস আমাদের ওজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্ট্রেসের জন্যই কি জিমে যাওয়া? বৈজ্ঞানিক দিক থেকে তোমার কথাটা ভীষণ সত্যি, কারণ স্ট্রেস হলে আমাদের অনেকগুলো হরমোন, খারাপ হরমোন বেরোয়, তার মধ্যে কর্টিসলটা হচ্ছে 1 নম্বর। ওই কর্টিসলের মানে দৌড়াতেই কিন্তু বডি ওয়েটটা বাড়ে। হ্যাঁ, আর সরকারি জায়গায় একেবারে স্ট্রেস নেই সেটা তো বলা যায় না। আমি সর্বোপরি বলবো, যদি কেউ নিজের শরীরটাকে ভালোবাসে, ঠাকুর কি বলেছিলেন, ওরে তুই নিজেকে ভালোবাস, তবে তুই অন্যকে ভালোবাসতে পারবি। নিজেকে ভালোবাসতে হবে, আয়নার সামনে দাঁড়াতে হবে, আপনাকে সুঠাম দেখাতে হবে, আপনাকে ভালো লাগতে হবে নিজেকে, তবেই তো আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। ঠিক বললাম তো? তাহলে নিজেকে ভালোবাসাটা, সেটা কর্পোরেট লেভেল কিংবা কোনো বিনোদন জগৎ কিংবা সরকারি বেসরকারি নয়, ভালো লাগাটা, শরীর রাখার যে স্মার্টনেসের ভালো লাগাটা একান্ত নিজস্ব। হাঁটার নিয়ম কি?
হাঁটার বেশ কিছু নিয়ম আছে, যেমন তেমন হাঁটা যায় না। পোষ্য নিয়ে হাঁটতাম, গল্প করতে করতে হাঁটলাম, শুধু হাঁটার নিয়ম নয়, হাঁটার স্পেসিফিক নিয়ম কি কি? হাঁটার স্পেসিফিক নিয়ম, অনেকে হয়তো এটা খুব লাইটলি নেন, গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে। আমি দেখেছি, আমিও সাউথের ছেলে, বহু বছর সাউথে ছিলাম, তো আমি দেখেছি লেকের কাছে অনেকেই হাঁটেন, হেঁটে ওই দেশপ্রিয় পার্ক, ওই জায়গাতে যেগুলো জিলিপি যেসব দোকান আছে না, মানে চোষ্য লেজ্জ পেয়েও করে ওগুলো খাওয়া হচ্ছে। তাহলে হাঁটার মানেটা কি? এটা একটা জাস্ট টাইম পাস, আর কিছুই নয়। আমি যদি হাঁটাটাকে এক্সারসাইজ হিসেবে নিই, আমি যদি হাঁটাটাকে নিজের শরীরটাকে ফিট করার জন্য নিই, তাহলে কিন্তু আমি করব না। সবই কিন্তু হচ্ছে মাইন্ডসেট। তুমি যেটা মনে করবে সেটাই করবে। তুমি যদি মনে করো আমি কমাবো, পৃথিবীতে কেউ নেই তোমাকে কমাতে পারবে না। আমি বিশ্বাস করি, এটা আমি নিজে দেখেছি, আমি নিজে ফিল করেছি। আমি যেটা করি সেটাই কিন্তু বলি, যেটা করতে পারি না কিংবা আমার মধ্যে যেটা নেই, গুণ বলুন বেগুন বলুন, সেটা কিন্তু বলি না। এই জন্যেই হাঁটা যেটা বলছি, প্রথমে কেউ জোরে হাঁটবেন না। একটা কথা আছে, সইয়ে সইয়ে ব্যাপারটা, যে যত সওয়াতে পারবেন ততই তার লাভ হবে। প্রথমে আস্তে আস্তে হাঁটলেন, মিনিট 20। ডাক্তাররা এখন বলছেন যারা একটু বয়স কি, যাদের হার্টের সামান্য প্রবলেমও আছে, সকাল বিকেল মিলিয়ে হাঁটুন। আপনি 3 বারে হাঁটুন না, সকালে হাঁটুন, দুপুর সন্ধ্যেবেলা হাঁটুন, রাতের বেলা কিন্তু একটু হাঁটতে হবে। কারণ ইংলিশে একটা কথা আছে, নিশ্চয়ই আপনি জানবেন, যে আফটার লাঞ্চ রেস্ট আ ওয়াইল, আফটার ডিনার ওয়াক আ মাইল। এটা কত খাঁটি সত্য, আজকে 100 বছর পরে প্রমাণ করছে যে রাত্রিবেলা পায়চারি করার পর কিন্তু শরীর ভালো হয়, সে মোটা হতে পারবে না। তারপরে আপনি সইয়ে নিলেন, তাড়াতাড়ি হাঁটুন, আরো ভালো। আপনার হাঁটুতে কোনো প্রবলেম নেই, হালকা জগিং করুন, আবার স্লো মোশন করে দিন, যখন পারবেন না স্লো মোশন করে দিন, হয়ে গেল। বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুদের কাছে। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি কল্যাণী দাস বলছি, আবার একবার বিরক্ত করছি। না না, আমরা সেটা বিরক্ত হচ্ছে হচ্ছি যে- না, বলুন। তো সেটা হচ্ছে যে ইদানিং পত্রিকাতে খুব জাপানিজ টেকনিক হাঁটার ক্ষেত্রে একটা জিনিস খুব শোনা যাচ্ছে, এটা নাকি ভীষণ এফেক্টিভ। ব্রিস্ক ওয়াকিং। এই জাপানিজ, হুম। হ্যাঁ, ওয়াকিং এর সময় জাপানিজ টেকনিক। তো স্যার যদি এই সম্পর্কে একটু আলোকপাত করেন তাহলে উপকৃত হই। বেশ, শুনতে থাকুন। দেখুন দিদি ভাই, যেটা বলছি, অনেক রকম টেকনিক আছে, আমাদের বাংলার টেকনিকও প্রচুর আছে, মানে সনাতনী টেকনিক। তো আমি যেটা বলছি, কারো যদি হাঁপানি থাকে, সে যদি জাপানি টেকনিক করে, তাহলে কোন টেকনিকে ল্যান্ড করবে আপনি বলুন তো দিদি ভাই? ধরুন আপনার হাঁপানি আছে, আপনি ব্রিস্ক ওয়াকিং খুব করছেন, আপনি তো ফেন্ট হয়ে যাবেন। কিংবা আপনার হার্টের প্রবলেম আছে, সেখানে আপনি করা যাবে না। আপনাকে প্রথমে ওই যে বললাম, সইয়ে 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 করতে হবে। যদি জাপানিজ টেকনিক নিশ্চয়ই করতে পারবেন, কিন্তু আপনাকে সইয়ে সইয়ে সেই স্টেজে যেতে হবে। যদি পারেন খুব ভালো, যদি না পারেন আপনি আপনার টেকনিকে হাঁটুন। বন্ধু আছেন এই মুহূর্তে, দেখি। হ্যালো, না। না, বন্ধু ছিলেন। এবারে একটি প্রশ্ন যেটা অনেক সময় হুম। ধরে আপনাকে করবো ভাবছিলাম, এত বন্ধুরা প্রশ্ন নিয়ে আসছে, বারবার আমাদের প্রশ্নগুলোকে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে, যেগুলো আপনাদের কাছে অনেক প্রশ্ন হয়তো এক হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে। যে কথাটা একজন শ্রোতা বন্ধু উল্লেখ করলেন, যে যখনই আমরা রাস্তায় বেরোই, উত্তর দিক যাই, দক্ষিণে যাই, পূর্বে যাই, পশ্চিমে যাই, 10 পা হাঁটলেই জিম পাওয়া যায়, বিভিন্ন ধরনের, বিভিন্ন চরিত্রের, কোনোটা প্রফেশনাল, কোনোটা সেমি প্রফেশনাল। আমি যখন জিম সিলেক্ট করব, আমাকে জিমে যেতে হবে নির্দিষ্ট কারণে, আমি কোন ক্রাইটেরিয়া দেখে জিম সিলেক্ট করব? প্রথমেই বলবো যে যে ভদ্রলোক কর্ণধার, তার কি জিম সম্বন্ধে আইডিয়া আছে? আপনি খবর নিন না। তিনি কি মানে কোনো বিজনেসম্যান? তিনি কোনো প্রমোটার? কি তিনি কোনো শেয়ার মার্কেটে ব্যবসা করেন কিংবা কোনো ব্যবসা আছে? তাহলে কিন্তু উনি এটা ব্যবসায়িক ভিত্তিতে নিচ্ছেন। আর যিনি ব্যায়াম করেছেন আগে, ব্যায়ামের জগতে যুক্ত আছেন, তিনি যদি করেন তাহলে ব্যাপারটা সিস্টেম্যাটিক হবে। আমার মতে আমি এটি বলবো। বেশ, আপনি বন্ধু আগেও আছেন, এরকম বন্ধুর ভাবে সঙ্গে একটু বলছিলেন। কথা বলে নি। হ্যালো, 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 না, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। যে বিষয়ে ছিলাম, আবার হাঁটা হলো, জিম হলো। এই যে ধরুন কিছু কিছু অসুখ, যে প্রশ্নটা আমি করে রেখেছিলাম, তার মধ্যে আমাদের বন্ধু এসে গেছিলেন।
কোন কোন সময় জিম করবে না, শুধু হার্টের ক্ষেত্রেই নয়, আপনি বলেছিলেন কিছু ভাইরাল ইনফেকশনেরও বিষয় থাকছে, সেটা যদি একটু বিস্তারিত বলেন। সিওপিডি, যদি লাংয়ের ইনফেকশন কোনো কিছু থেকে থাকে, হঠাৎ খুব কাশি হচ্ছে, খুব অ্যালার্জি হচ্ছে, পাচ্ছে না, তখন সাময়িকভাবে যতদিন ট্রিটমেন্ট চলছে এক্সারসাইজটা একটু বন্ধই করতে হবে। আচ্ছা। ওটা হালকা হাঁটার মধ্যে রাখলেই ভালো হয়। কারণ যদি অ্যালার্জিক ব্যাপার আছে, প্রচুর আমাদের অ্যালার্জিতে ভুগি আমরা, বিশেষ করে পলিউশন। হ্যাঁ, তখন ডাক্তাররা বলেন যে এই যে ঠান্ডা গরমের হাওয়া চলছে, একটা বৃষ্টিতে ভেজা, এতে কিন্তু অ্যালার্জিটা পেয়ে বসে। সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ধরুন হাঁপানির টান উঠছে, সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ডাক্তারের ওষুধপত্রকে সুস্থ হলে ওনার পারমিশন নিয়ে আবার আপনি এক্সারসাইজ করতে পারেন, তবে লাইট, আস্তে 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 করতে 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 আপনি আপনার আগের মতো এতে স্টেজে ফিরে যাবেন। বেশ। আর যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আমাদের মনের মধ্যে আসে জিম গেলেই, যে জিম মানেই কি প্রোটিন শেক, এক গাদা গাদা শেক খাওয়া এবং অপ্রয়োজনীয় প্রয়োজনীয় যেমন তেমন ভাবে একটা জিমের প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট সেটা কেনা, এটা কি সবার জন্য খুব প্রয়োজন? আমি এই ব্যাপারে পুরো বৈজ্ঞানিকভাবে কথা বলবো। আপনারা দেখবেন একটা দোকানে গেলে, ডাক্তারের কোনো ডাক্তারখানায় গেলেন কি কোনো রকম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট দোকানে গেলেন, ধরুন ভিটামিনে কিন্তু 15টা বেশি থাকে না। কারণ কেউ যদি অসুস্থ হন, সে তখন ঠিকঠাক খেতে পারছেন না, মুখে তিতো ভাব লাগছে, তাকে ডাক্তাররা ঠিক ওই 15 দিনের জন্যে নিজেকে প্রস্তুত আবার আগের স্টেজে ফিরে আসার জন্যে 15 দিনের দেন কি 10 দিনের দেন, এর বেশি হয় না। এবার আমার কথা বলুন, আপনি বলেন আমি একটু চেহারাটা ভালো করব, আপনি যদি ডাক্তারের কাছে যান, তিনি কি 5,000 টাকার একটা প্রোটিন শেক দেবেন? বলবেন না, তুমি নর্মাল মাছ, মাংস, ডিম যেভাবে খাচ্ছ, তুমি নর্মাল ন্যাচারাল খাবার খাও। আচ্ছা। তো যদি প্রোটিন শেক খেলেই, দেখুন একটা কথা বলি, আমি উইথ গিভিং অল ডিউ রেসপেক্ট টু এভরিবডি, যারা খাচ্ছেন তাদের আমি কোনো রকমভাবে মানে ডিসকারেজ করব না। আপনার যদি একটু বডি বিল্ডিং হিস্ট্রিতে যান, ওয়ার্ল্ডের ফেমাস বডি বিল্ডার কিভাবে মারা গেছেন 39 বছর 40 বছর বয়সে। আর মনোহরাজকে দেখুন, আমি ওনার ছাত্র, ওনার শিষ্য। আমি 91 বছরে আমার সামনে উনি শো করেছেন, 104 বছর বয়স অবধি বহাল তবিতে ছিলেন। কি পান্তা ভাত, মাছ, শাক আর ডাল সিদ্ধকে নিজের চোখে দেখা। আর রিনাউন্ড বডি বিল্ডার ওয়ার্ল্ডের, আমি নাম করব না, আপনি দেখুন কিভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কিভাবে তারা পঙ্গু হয়ে যাচ্ছেন। আমি চেহারাটা করব আমার শেষ দিন অব্দি এক্সারসাইজ করার জন্যে, আমি চেহারাটা করব 10 বছরের জন্য নয়। একটা কথা আছে, রাত গেই বাদ গেই, কাল হো না হো, এনজয় ইয়োর লাইফ। মাছ, মাংস, ডিম, একটা বয়সের পর অনেকে মাংস ছেড়ে দিতে চান, অনেকে প্রোটিনই ছেড়ে দিয়ে এখন ভেগান হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। নন ভেজেরও একটা বিষয় রয়েছে। কোন ধরনের প্রোটিন সব থেকে ভালো? কি প্রোটিন খেলে শরীর গঠন হয়? লিন প্রোটিন ইজ দ্য বেস্ট প্রোটিন। মাছ, চিকেন, আর এই লিন প্রোটিনটাকে যদি আপনি তেল দিয়ে খুব ভালো করে গড়গড়ে করেন, ট্রান্সফ্যাটটা বেড়ে যায়। রান্না করার প্রবণতা, তরিকাটাও একটা ফ্যাক্টর। কিন্তু মাছ তো বাঙালি না ভেজে খায় না, সেখানে তো মাছ তো বাঙালি না ভেজে খায়। নিশ্চয়ই ভাজবে, কিন্তু গড়গড়ে করে পুড়িয়ে তো ভাজা যায় না। হালকা ভেজে, হালকা নিশ্চয়ই খাবে, সব রকম খাবে, কিন্তু পরিমিত পরিমাণে। আমি বারবার করে বলছি। সব তেলই কি ক্ষতিকারক? দেখুন, এখন যে মার্কেটে যেসব তেল হয়, তার থেকে আমার মতে সর্ষের তেল খাওয়াটা সবচেয়ে ভালো। একদম ঘানির সর্ষের, যেটা আমরা মানধাতা আমলে যে সর্ষের তেল আমরা বাবা, ঠাকুরদা, মা, এদের সবাই দেখেছি। এখন হার্টের চিকিৎসকরাও তাই বলে। হ্যাঁ, সর্ষের তেল ইজ দ্য বেস্ট তেল। কিছু, তবে হ্যাঁ বললাম 3 থেকে 5 চামচ, এটা কিন্তু আপনাকে রেস্ট্রিকশন রাখতেই হবে। মানে একটা পরিবারে আপনি বলছেন মোটামুটি পার হেড 250 থেকে 300 মিলিগ্রাম ইজ এনাফ। এবং তার মধ্যে বিয়ে বাড়ির খাবার, নিমন্ত্রণ বাড়ির খাবার সব ধরা আছে।
মানে ওই তেলের সারা না না, মাসের যে দেখুন, তেলের বিয়ে ব্যাপারটা বাড়ি আছে। নেমন্তন্ন বাড়ি গেলে তো আর কত তেল খাচ্ছি বলা যাবে না। হুম। তবে আমি দেখেছি, দেখে একটু হাসি পায় আমার। প্রথমে তো ওনারা খেলেন, প্রথমে যেসব ওই স্টার্টার ফাটার খেলেন, তারপরে কফি খেলেন, তারপরে বিরিয়ানি খেলেন, তারপরে ফিশ ফ্রাই খেলেন, হুম। তারপরে আইসক্রিম, তারপরে আপনার ওই শরবতগুলো বলে শরবত, হুম। তারপরে আবার থামস আপ। হুম। মানে পৃথিবীর সবচেয়ে যা ক্ষতিকর সেগুলি উনি খাচ্ছেন। বিয়ে বাড়ি গেলে কি খাবো তাহলে? সব খাবেন পরিমিত পরিমাণে। বেশি করে মানে তন্দুর আইটেম, অনেকে যারা জিম করেন তারা গিয়ে ওই ভাজাভুজিটা avoid তন্দুর করে খেতে তন্দুর পারেন, খান। স্যালাড খেতে পারেন। হুম। আর মাছের ঝোলটা খাবো কেন? আমি 4 পিস 6 পিস 8 পিস মাছ খাবো। খাবি তো খা। কিন্তু টেস্ট, ঝোলে তো টেস্ট থাকে। জিভটাকে তো কন্ট্রোল একটু করতেই হবে। আমি দু নৌকায় পা দিয়ে চলতে পারি না। আর এই টেস্ট হচ্ছে শয়তান। হুম। যত আপনি পাত্তা দেবেন আপনার মাথায় উঠে বসবে, বাস তখনই পেট মোটা। বন্ধু আছেন এই মুহূর্তে, দেখি। হ্যালো, হ্যাঁ, নমস্কার। সাহেব বাবু। প্রশ্নটা করার আগে হ্যাঁ। একটা কথা না বলে সাহেব পারছি সাহেব না। মিত্র বলছেন? একদম ঠিক, আপনি তো ফেলু মিত্তির দেখছি। একদম, আমি আপনার মতন মানে গলার টেক্সচারও বলে দিয়েছি একজনকে আগের দিন। ও বাবা, বলুন। একটা কথা না বলে পারছি না। একটু আগে স্যার এত সুন্দর বর্ণনা দিলেন না, হুম। সত্যি যেন চোখের সামনে মনোহর রাইজকে আবার জলজ্যান্ত দেখতে পেলাম। হুম। এত সুন্দর মানে আপনি হয়তো বর্ণনাটা দিয়ে। ভাবলে অবাক হবেন, আমি কিন্তু আজকে এক্সপেক্ট করছিলাম আপনি একটা ফোন করবেন। বলুন, প্রশ্ন বলুন। আমার দুটো জিজ্ঞাসা আছে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে রাত্রিরের খাওয়া খেতে খেতে আমাদের আজকে কচিকাচাদেরও বসিয়েছি এটা শুনতে, হুম। এবং আমি চাই একটা জিনিস স্যার একটু এদের এক্সপ্লেন করে দিন। বিএমআই, বডি মাস ইন্ডেক্স ব্যাপারটা কি, এবং এইটার সম্পর্কে এদের অনেকেরই এই 6 প্যাক অ্যাব, সাইজ 0 এইসব নিয়ে ফ্যাসিনেশন আছে, এবং এরা অনেকে নানান ভাবে শরীরচর্চা করে, অবশ্য আমার সুপারভিশনে। হুম। বিএমআই বা বডি মাস ইন্ডেক্সটা কি এবং এটা সম্পর্কে সচেতন হওয়া কেন দরকার, এটা আমার একটা জিজ্ঞাসা। আরেকটা জিজ্ঞাসা হচ্ছে, আমাদের বাড়িতে পরের প্রজন্মে অন্তত দুজন এমন আছে যারা সেক্টর 5-এ নাইট শিফটের কাজ করে, এবং ওদের অফিসে একটা জিনিস লক্ষণীয় যে আর কিছুর পর্যাপ্ত পরিমাণে থাকুক না থাকুক, এসপ্রেসো মেশিনে কফির ঘাটতি কখনো হয় না। এবং এই যে ক্যাফিন ইনডিউস জাগৃতি, মানে যাতে সারা রাত্রি ধরে তন্দ্রাচ্ছন্ন না হয়ে কাজ করতে পারে, এই যে নিয়মিত কফি সেবন করার এই যে প্রবণতা, এইটাকে নিউট্রালাইজ করতে একই ধরুন তাদের স্লিপ সাইকেল, মানে নিয়মিত যে লাইফস্টাইল সেটা পাল্টে যাচ্ছে, যেহেতু যে সময়ে সারা পৃথিবী ঘুমোচ্ছে তারা সেই সময় কাজ করছে, অন্য সময়ে তাদের ঘুমোতে হচ্ছে। তো এই যে রুটিনের অ্যাডজাস্টমেন্ট, তার সঙ্গে এই যে ক্যাফিন ইনডিউস যে ব্যাপারগুলো, এইটাকে নিউট্রালাইজ করতে তাদের সাধারণ জীবনযাপনে কি করা উচিত? ধন্যবাদ। সুন্দর দুটো প্রশ্ন করেছেন, বলুন। সাহেব মিত্র সাহেব, আমি খুব অভিভূত, আনন্দিত, পুলকিত, উত্তেজিত যে আপনি আমাকে প্রশ্ন করেছেন। এত সুন্দর প্রশ্ন, আর আপনি রেগুলার প্রশ্ন করেন। আমি খুব গর্বিত যে আপনার প্রশ্নের সম্মুখীন হয়ে আমি দেবার চেষ্টা করছি। নমস্কার। প্রথম প্রশ্ন ছিল বিএমআই। আমি প্রথম প্রশ্ন যাব ওনার লাস্ট প্রশ্ন থেকে। বেশ। আজকে আমি অভিভূত বর্তমানের প্রথম পৃষ্ঠায় আমি পড়ে যে স্লিপ সাইকেল, যে আমরা শরীরটাকে খাটছি, সব কিছু করছি, খুব এক্সারসাইজ করছি, খুব মাসল করব, ঘুমোচ্ছি না। এতে কি হচ্ছে? ব্রেন ড্যামেজ হচ্ছে, শরীর ড্যামেজ হচ্ছে, সব ড্যামেজ হচ্ছে, লোকের সঙ্গে আমি খিটখিটে হয়ে যাচ্ছি। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু বলে রাখি, এই খবরের ভিত্তিতে যে একটি সমীক্ষায় বেরিয়েছে, যেটি থেকে এই খবর এসেছে, খবরটি আমারও জানা জ্ঞাত। তা হলো যে 90% ভারতীয় ঘুমোতে যাওয়ার আগে মোবাইল দেখেন, এবং স্লিপ সাইকেল তো ঘাঁটছেই, 5 ঘন্টা 4.5 ঘন্টায় এসে ঘুম দাঁড়াচ্ছে, এবং মোবাইল ঘাঁটতে গিয়ে যেটা ঘটনা ঘটছে, মোবাইল অ্যাডিকশনে ঘুমের তো 12টা বাজাচ্ছি, স্মৃতিশক্তিও কমছে। একদম এটা থেকে আমি আপনার ওই প্রশ্নে রেসে যাবো আবার। কারেক্ট, ঠিক। তো সেখানে এবার বলি, উনি যখন নাইট শিফট করছেন, এরকম অনেকেই আছেন যারা নাইট শিফট করেন, কিন্তু তা তো ঘুমোচ্ছেন, তাই তো ইনকামও তো করতে হবে, সব কিছু করতে হবে। তা যদি সত্যিকারের মোটামুটি 6 ঘন্টা যদি গভীর নিদ্রা দেন, তাহলে কিন্তু মেকআপ হয়ে যায়। তবে হ্যাঁ,
এই খাদ্যাভ্যাসটা, এই কফিটা দেওয়া হচ্ছে কেন? যাতে তারা না ঘুমন। এটা কিন্তু মনের জোর রাখতে হবে যে আমি কফি না খেয়ে ডিউটি করব। হোয়াট এভার ইউ থিঙ্ক ইউ ডু। ওই যে বিবেকানন্দ কথা আবার বলি, তুমি যা মনে করবে সেটি হবে। আমি কফি খাবো না, কারুর সাধ্য নেই আমাকে 1 কাপ কফি খাবো। আমি তো কফি খাই না। আচ্ছা, সারাদিনই কি কফি খাবো না, না সন্ধ্যের পর খাবো না? এটা যদি না, বলেন। ক্যাফিন কিন্তু সবসময় জেনারেট হচ্ছে। খাবেন, অল্প খেলেন। দেখুন আপনি দেখেছেন বিদেশেও, আমি এখানেও হয়তো হয়, কফি কাপ এইটুকুন হয়। দে ডোন্ট অ্যালাউ ইউ টু ড্রিঙ্ক মোর কফি দেন টি। আমাদের কফি মাগগুলো কিন্তু বড় বড় হয়। বড় বড়, ঠিক উল্টোটা। হ্যাঁ, ওদের এইটুকুন কফি কাপ ইজ ভেরি ভেরি স্মলার দ্যান দ্য টি কাপ। চা খাবো না কফি খাবো, স্বাস্থ্য প্রশ্নেই যাচ্ছে না। আপনি বলছি যদি আপনি দেখেন, সাহেব বাবুর বিনয়ের প্রশ্নে আসবো, মনে আমি আসছি, নিশ্চয়ই, এটা আমার কর্তব্য। তো যেটা আমি বলি, যে প্রশ্নটা তুমি করলে, কি চা করলে? খাবো না কফি? হ্যাঁ, দেখা যায় দুটোতেই বিষ আছে। একটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, মানে মুখে দিলে মৃত্যু অনিবার্য। আর একটা হচ্ছে ঠিক আছে, ক্ষতি হচ্ছে। চাটা সেই টাইপের। আমি বলবো কফিটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। নাও ইউ চুজ হোয়াট ইউ ডু। এখন গ্রিন কফি খাওয়ার একটা প্রবণতা এসছে। গ্রিন টি না গ্রিন কফি, স্বাস্থ্যকর কোনটা? আমি বলবো গ্রিন টি। আচ্ছা, গ্রিন টি চলতে গ্রিন টি চলতে, ব্ল্যাক কফির থেকে ভালো, মাচ বেটার। আচ্ছা, একটা প্রশ্ন বারবার আসে যে চা খাওয়া এমনি অনেকেই বলেন, আপনিও যেমন বললেন যে বেশি চা খাওয়া ভালো না, কিন্তু অনেকে বলেন যদি লিকার চা চিনি ছাড়া খাওয়া যায় সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতি করে ভালো। হ্যাঁ, লিকার চা যদি খাওয়া যায় তাহলে খুব একটা ক্ষতি করে না। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, যেমনি মুড়ির কথা বললাম, 85% গ্লাইসেমিক ইন্ডেক্স, বিস্কিট কিন্তু হার্ট অ্যাটাক করবে। আপনি একটা ক্রিম এই তো সুগার ফ্রি, কিচ্ছু হবে না। একটা সুগার ফ্রি বিস্কিট ক্যারি 35 কিলো ক্যালোরি। তাহলে কি কোনো বিস্কিট খাবেন? কোনো বিস্কুট খাবেন না, তা কি খাবেন? মাখানা, শুকনো চিড়ে ভাজা। এইটা কিন্তু আমরা বিস্কুট খাচ্ছি, কোনো ব্যাপার নেই। বিস্কুট 4-5টা 6টা বিস্কুট, বিভিন্ন কোম্পানির নাম বলবো না, মিষ্টি বিস্কুট খুব খাচ্ছে। কি ক্ষতি করছে এটা আপনি চিন্তা করতে পারবেন না। খাওয়া দাওয়ার মধ্যে আছি। আপনি নিজে চিনি খান? আমি চিনি দেখি না, চিনি শুনি না, চিনি বলি না। কি খান চিনির বিকল্প হিসেবে? কিছু খাই না। বডি ধরে রাখতে গেলে কিছু না খেয়ে কোন ধরনের, আমি ফল খাচ্ছি, ফলের আমি বলছি মানে কোন চিনি বা মিষ্টি জাতীয় খাবার না খেয়ে এত মিষ্টি কথা বলেন কি করে? ওই জন্য হয়তো মিষ্টি কথা বলি, নাহলে পেট কামড়াতো, বলতে পারতাম না। তাই যদি হয় তাহলে ধরুন বাঙালি বাড়িতে, বিশেষ করে ঘটি বাড়িতে, সব রান্নাতে আমিও পিওর ঘটি। হ্যাঁ, তো এই যে ধরুন রান্নায় মিষ্টি, এটা মানুষ সবাই তো আমাদের মতন এই অভ্যেসটা করতে পারবেন না। তারা চিনির বিকল্প হিসেবে কি খাবেন? স্টেভিয়া খাবেন, না মধু খাবেন, না আপনি? না, মধু ইজ ইকুয়ালি ব্যাড ইফ নট ওয়ার্স। হ্যাঁ, তো দেখুন সেক্ষেত্রে যেমনি আমি কোম্পানির নাম বলা তো ঠিক হবে না, সুগার ফ্রি কিছু বেরিয়েছে যেগুলো অতটা ক্ষতি করে না। মানে কিছু সুগার ফ্রি, ন্যাচারাল স্টেভিয়া খেতে পারেন। হ্যাঁ, ন্যাচারাল স্টেভিয়া খাওয়া যেতে পারে, তবে অল্প, 1-2 দিয়ে। তবে কিছু না, ওসব না মেশানো, যে কোনো আর্টিফিশিয়াল জিনিস না মেশানো ভালো। একটু চিনি খাওয়া ভালো, তার থেকে চিনি খাওয়া ভালো। এতটাই ফাসপাটাম থাকে ওটার মধ্যে, অ্যাসপার্টাম থাকে। হ্যাঁ, ওটার দরকার নেই। যে কোনো আর্টিফিশিয়াল জিনিস ক্ষতি করো, তাতে চিনি খাওয়া ভালো, গুড় খাওয়া ভালো, একই ব্যাপার। জিরো সুগার কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত সত্যি? জিরো সুগার সব ব্রেন ওয়াশ। অন্যান্য ট্রান্স ফ্যাট গুলো ভীষণ বেশি। হ্যাঁ, ট্রান্স ফ্যাট বেশি থাকে, কি লাভ? কেন খাবো? আমি লেবু জল খাবো। মানে যাতে খেতে ভালো যা জিনিস, জিভের স্বাদ আছে, ক্ষতিকর। এবার চলে যাব সাহেব বাবুর প্রশ্নে, বিএমআই আপনি বুঝিয়ে দিন। আচ্ছা, বিএমআই থেকে যেটা মেন, আপনার যারা ছোটরা আছে, মেন আমার প্রশ্ন হচ্ছে 3 রকম বডি মাস আছে: মেসোমরফিক, একটোমরফিক অ্যান্ড এন্ডোমরফিক। যারা মাস্কুলার চাই, ওই যে বলেন 6 প্যাকস অ্যাবস, 6 প্যাকস অ্যাব তাদেরই হবে যারা হাইলি মেসোমরফিক। যেমনি আপনি দেখবেন, করবেন ফ্র্যাঙ্ক জেন, the most handsome bodybuilder I have ever seen in the world, Greek god, and purely mesomorphic. আর আপনার এখন যিনি আমাদের আছেন, মিস্টার অলিম্পিয়া দাউদে, ও হচ্ছে একদম এন্ডোমরফিক,
মানে যা খাবে উনি ফুলবেন। হ্যাঁ, তো তখন যেখানে তখন তার কিন্তু সিক্স প্যাকস অ্যাবস করতে খুব কষ্টকর। কিন্তু যারা মেসোমরফিক হয় তারা কিন্তু ভীষণ হ্যান্ডসাম হয়, ভীষণ শার্প হয়। এই মেসোমরফিক, একটোমরফিক অ্যান্ড এন্ডোমরফিক। একটোমরফিকও ভালো, খেতে চেহারা ভালো হয়, তবে মেসোমরফিক কে না চায় একটা হ্যান্ডসাম লুক, একটা সিক্স প্যাকস অ্যাবস স্মার্টলি হাঁটছে, ওটা হচ্ছে মেসোমরফিক। আর দেখতে হবে তার বডি টাইপটা কি, ইটস মোর ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন বারবার আসে, কেউ কেউ বলেন যে আমি প্রচুর খাই, মোটা হই না। আরেকজন বলে যে কিচ্ছু খাই না, তবু মোটা হয়ে যাচ্ছি। এটা কিন্তু জেনেটিক ব্যাপার, কিছুটা অনেকটাই জেনেটিক ব্যাপার। দেখবেন তার মা কি বাবা ওরম টাইপের, প্রচুর খান কিছু হন না। তা প্রচুর খেয়ে মোটা হন নাও তো ভালো জিনিস, সেখানে এক্সারসাইজ দরকার। কারণ মাসলটাকে টেনে বাড়াতে হবে। মাসল ইজ এ ফ্লেক্সিবল টিস্যু। তাকে যদি আমি এক্সারসাইজ করি, ওকে ঠিক মতো ডায়েট দিই, তাহলে তখন সেখানেই ওর মানে বাড়ার চান্স। আর যারা করছে, যারা একটুতেই মোটা হয়ে যাচ্ছেন, তাদেরও কিন্তু এক্সারসাইজ দরকার। আচ্ছা, এই যে জিমের কথা বলছেন, এক্সারসাইজের কথা বলছেন, কত বছর বয়স পর্যন্ত এটা করা যায়? মানে কেউ বলেন আমার বয়স 65, কেউ 70, 75, 80, কোন বয়সে এটা থামিয়ে দেওয়া উচিত আর করা উচিত না? আচ্ছা, এবার আমি বলি, পৃথিবীতে যে কোনো কনস্ট্রাকটিভ থিং ইজ নেভার টু লেট। আমার যদি শরীর ঠিক থাকে, শরীর পারমিট করে, আমি যদি এক্সারসাইজ করে ভালো থাকি, আমি কেন খারাপ হব? আমার যদি মেজর কোনো প্রবলেম না থাকে, আমি কেন সব বন্ধ করব? আমার যে একজন ছাত্র সুনীল দে, উনি প্রবাসী ছিলেন, আমেরিকাতে ছিলেন বহু বছর, 40 বছর আমেরিকা, তারপরে জার্মানি ছিলেন। উনি রিসেন্টলি চলে গেছেন, 92 ইয়ার্স ওল্ড, এবং একদিন আগে অবধি রেগুলার ব্যায়াম করে গেছেন। মৃত্যুযোগ ছিল, উনি জাস্ট কিছুই নেই, যে হঠাৎ মারা গেলেন, কোনো রকম প্রবলেম ছিল না তেমন। তাহলে তিনি কেন এক্সারসাইজ করবেন না? মনে হয়েছে 91 বছর যদি এক্সারসাইজ করেছেন, কেন এক্সারসাইজ করবেন না? কি চেহারা, কি জোশ! 17 বছর ছেলে হার মানবে, ওনাকে কুর্নিশ করি আমি। বেশ, বন্ধু আছেন হয়তো, লাস্ট ফোন এটা, সরাসরি যাই। হ্যালো। না, এই মুহূর্তে নেই, কিন্তু প্রচুর মানুষ আমাদের প্রশ্ন করছেন, প্রশংসা করছেন, অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইছেন, যে তারা তাদের প্রশ্ন এবং তাদের ভালো লাগছে আপনার বলা, আপনার স্টাইল বলার, সেগুলো সবই ভালো লাগছে। আমরা যে প্রশ্নটা আস্তে আস্তে অনুষ্ঠান শেষের দিকে আমরা নিয়ে যাচ্ছি, এই যে জিমের যে কনসেপ্টটা আমাদের মধ্যে আছে বিভিন্ন সময়, অনেকে বলে যে জিমে গিয়ে লাভ নেই, ওটা তো মানে ফালতু টাকা খরচ, বরং বাড়িতে যদি কিছু এক্সারসাইজ করা যায় বা যোগাসন করা যায় সেটা ভালো। তাহলে যোগাসন করব বাড়িতে, নাকি পয়সা খরচ করে জিমে যাব? পয়সা খরচ করে জিমেও যেতে হবে না, আর শুধু যোগাসন করবেন না, এক্সারসাইজ এন্ড যোগাসন বাড়িতেও করা যায়, কম্বাইন করুন। কোনো ট্রেনারকে বাড়িতে এনে দেখে নিন, দেখে শিখে নিন। হ্যাঁ, হাঁটা যোগাসন করতেই পারেন, তাই যে লাইটের উপর কোনো কিছু করেন। আর এখন একটা 15 বছর কি 16 বছর ছেলেকে যোগাসন করো, সে তো আপনাকে মানে কি বলবো আর, তাকে মাসল বাড়া, মাসলটাকে টাইট কর, এই পাম্প কর, এইটা চাইবে তারা। দে ওয়ান্ট দিস। তাকে কি যোগাসন বলা যাবে? যাবে না। কিন্তু আমি বলি, কথাটা এই করলাম যে যোগাসনে কিন্তু ভীষণ ভালো স্ট্রেচিং হয়, ওয়ান মাস্ট ডু ইট। হাইট বাড়ানো, সবকিছু বাড়ানো, ইন্টারনাল যে ব্যাপার, এক্সারসাইজের সঙ্গে আমি সবসময় বলি, আমরা চিরকালই 4-5টা যোগাসন করতাম সব সময়, যার জন্য আমাদের শরীরটা ভীষণ ফ্লেক্সিবল। আমি 6 ফিট 4 ইঞ্চি লম্বা, যে কোনো জায়গাতে শর্ট করে গড়ে যায়, বডিটাকে আমি ফ্লেক্সিবল করে নিয়ে। কিন্তু ওজন কমায়, যেটা অন্য এক্সারসাইজের থেকে জিম যাওয়ার প্রবণতা বেশি, কারণ জিম খুব দ্রুত ওজন কমায় অন্যদের থেকে। হ্যাঁ, আইডিয়াল ফিগার কত প্যাক হওয়া উচিত? 6 প্যাক, 4 প্যাক, 8 প্যাক? কোনো প্যাকই হওয়া উচিত না, আবার কোনো প্যাকও হওয়া উচিত যার যেমনি মেটাবলিজম। ওই যে বললাম মেসোমরফিক টাইপ, ভীষণ ভালো কাট সারা শরীরে কাট মাসলস, যে যতই খাক ম্যাসকুলার হবে। আর এন্ডোমরফিক টাইপের যারা জল খেলেও মোটা হয়ে যায়, যেটা বলছি আমি, এটা জেনেটিক ফ্যাক্টর। আমার একটা শেষ প্রশ্ন আছে আজকে, ভাত খাবো না রুটি খাবো? দুটোই ক্ষতিকারক। যা খেতে হবে অল্প পরিমাণে, পরিমিত পরিমাণে। তাহলে কি হাওয়া খাবো? সব খাবেন পরিমিত পরিমাণে, হাওয়াও খাবেন ভালো করে, ওটা ভালো করে খাবেন। মানে প্রোটিন দিয়ে, কার্বোহাইড্রেটের তুলনায় প্রোটিন আর ফ্যাট দিয়ে আপনি। না, কিন্তু ব্যাপারটা কি, আমি সবসময় বলি ব্যালেন্স ডায়েট, তার মধ্যে শাকসবজি কেউ থাকবে,
বাদাম জাতীয় জিনিসও থাকবে। দেখুন আমাদের কাছে যা প্রশ্ন আছে আজ শেষ সারা পর্যন্ত। রাত আমরা প্রশ্ন করতে পারি এবং প্রশ্ন আসতে পারে। আমি সত্যি রেডি। আপনি যেভাবে উত্তর দিচ্ছেন তাতে হ্যাঁ। আপনি এইমাত্র অনেকগুলো বিশেষণ দিচ্ছিলেন না, হ্যাঁ হ্যাঁ আমাদের মনে হচ্ছে আমরা শিহরিত, পুলকিত, মুখরিত, বিকশিত, উচ্ছ্বসিত, পল্লবিত, কল্লোলিত আপনাকে পেয়ে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি গর্বিত আপনার সামনে আসতে পেরে।